তোমার ঠোঁটকে একটু ছুঁয়ে দিতে পারি? জি, কিছু কি বললেন? তোমাকে বিয়ে করতে হবে এবার। মামুনি, তুমি বুঝতে পারছো না কেন? আমার যখন বিয়ে করার ইচ্ছে হবে তখন আমি বিয়ে করব। তোমার বয়স কি কম হলো? আর কিছুদিন পর 28-এর কোঠায় পা দিবে। তোমার বন্ধু বান্ধব সব বিয়ে করে ফেলেছে। তোমার বিয়ে করার কোনো নাম আমি দেখছি না। আর কিছুদিন পর তারা বাচ্চার বাবা মা হয়ে যাবে। আর এদিকে তুমি আজ পর্যন্ত বিয়েটাই করলে না। মামুনি, প্লিজ তুমি আমার প্রতি প্রেশার ক্রিয়েট করো না, তাহলে কিন্তু আমি ফ্ল্যাটে চলে যাব। তুমি কিছু বলছো না কেন? নিজে তো 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা রাজনীতি নিয়ে পড়ে থাকো। আমি কি করছি না করছি তোমাদের দুই বাপ ছেলের কোনো খোঁজ খবর রাখো কি? এত রাগারাগি কেন করছো? একটু শান্ত হয়ে বসো, মাথা ঠান্ডা করো। ছেলের বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই, এই বলে দিলাম। আজকে আমি সেই মেয়েকে দেখতে যাব। সেই মেয়েকেই তোর জন্য আমি নিয়ে আসব, মনে রাখিস। আর যদি বিয়ে না করতে চাস, আমি এখান থেকে চলে যাব বাপের বাড়ি। তারপরে তোরা বাপ ছেলে থাকিস। মামুনি, প্লিজ একটু শান্ত হও। এত হাইপার হচ্ছ কেন? তোমার বিপি বেড়ে যাবে তো। যাক, বেড়ে আমার বিপি, তাতে তোদের কি? আমি মরে গেলেই তো তোদের দুই বাপ ছেলে শান্তি। এবার কিন্তু বেশি বেশি বলছো হাওয়া। তুমি তুমি খুব ভালো করে জানো আমাকে, আমরা অচল। আর তুমি আর একা কোথায় থাকো? বাড়িতে এতগুলো কাজের লোক আছে। হানিফ চৌধুরীর কথা শুনে হাওয়া চৌধুরী যেন আরো তেলে বেগুনে জ্বলে উঠল। কিছু না বলে রুমে গিয়ে জোরে দরজা লাগিয়ে দিল। জ্যান তার পাপার দিকে অসহায় চোখে তাকালো। পাপা, আমি আর কিছু করতে পারবো না। তোমার মামুনি এবার খুব রেগে আছে। বিয়েটা করে নাও, বয়স তো আর কম হলো না। পাপা তুমিও? কিভাবে তোমার মামুনিকে রুম থেকে বের করবে এখন সেটা তোমার দায়িত্ব। জ্যান অসহায় চোখে হানিফ চৌধুরীর দিকে তাকালো। মামুনি, মামুনি, প্লিজ দরজা খোলো। আমি দরজা খুলবো না যে পর্যন্ত না তুই বিয়েতে রাজি হচ্ছিস। তুমি কি শুরু করে দিলে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি দরজা খোলো, আমি বিয়েতে রাজি। তুমি যা বলবে তাই হবে। তুমি যদি আজকেই বিয়ে করতে বলো তাহলে আজকেই বিয়ে করব। সাথে সাথে খট করে দরজা খুলে গেল। সত্যি তুই রাজি? হুম, আজকে করতে হবে বিয়ে। হ্যাঁ, আমি আজকেই করাবো। তোর ওপর বিশ্বাস নেই আমার, কখন আবার বেঁকে বসবি। যা বলবে তাই হবে, কিন্তু বলবে তো মেয়ে কি করে। তোর মনে আছে কিছুদিন আগে আমার পা মচকে গিয়েছিল? তোকে একটা মেয়ের কথা বলেছিলাম। হুম। ওই মেয়েটা, কি বলবো মেয়েটাকে, কি সুন্দর দেখতে। যেমন সুন্দর তেমন তার আচরণ ব্যবহার, শান্ত শিষ্ট নম্র ভদ্র। তুমি আর দেখাতেই কেমন করে বুঝলে? একটা হাতেই কি চেনা যায়? এই হাওয়া চৌধুরীর চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। মেয়েটা এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে আমাদের কলেজে। অসম্ভব? একে তো বয়স কম, আমার সাথে মেয়েটার বয়স ডিফারেন্ট অনেক। তার উপর আমাদের কলেজের স্টুডেন্ট। সবাই জানাজানি হলে কি হবে তুমি বুঝতে পারছো? এই বিয়ে আমি কখনোই করব না। তুই বললেই হলো, তোর কথায় কে শুনবে? বয়স ডিফারেন্টের কথা বলছিস? আমার আর তোর পাপার বয়সের তফাৎ কতখানি? 15 বছর। আর সেখানে তো তোর সাথে মেয়েটার বয়স ডিফারেন্ট হবে 10 থেকে 12 বছর। আমি কি সংসার করে যা খাচ্ছি না তোর পাপার সাথে? তাহলে অসুবিধা কোথায়? আর রইল বাকি কলেজের কথা, কলেজে কাউকে জানাবি না তোদের বিয়ের কথা। যখন সময় হবে তখন আমি সবাইকে দাওয়াত দিয়ে অনুষ্ঠান করব। তুমি যতটা সহজভাবে বলছো না ততটাও সাহস না বিষয়গুলো। আমি এত কিছু জানতে চাই না, তুই গিয়ে রেডি হ। আমি তোর মামাকে ফোন দিচ্ছি, ওরাও যাবে আমাদের সাথে। জ্যান অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে রইল। কি আর করার, তার তো হাত পা বাঁধা। অগত্যা সে রুমে চলে গেল। এদিকে হাওয়া চৌধুরী তার ভাইকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বললেন। জ্যান রেডি হয়ে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে বসে তার জন্য অপেক্ষা করছে। জ্যানকে আসতে দেখে তার মামাতো ভাই রায়হান বলল, কি রে, তাহলে আবার বিয়ে করছিস? প্লিজ ভাই আর বলিস না, জীবনটা বেদনাদায়ক হয়ে গেছে। আর কতদিন? বয়স তো আর কম হলো না।
দেখ আমি বিয়ে করে নিয়েছি, কিছুদিন পর বাচ্চার বাবা হব, আর তুই এখনো বিয়ে করলি না। তোরা সবাই আজকে আটঘাট বেঁধে এসেছিস আমার বিয়ে দেওয়ার জন্য। এদিকে তো দেখছি তত্ত্ব রেডি। মায়া তো মার্কেট করলো আবার কবে? ফুফু গতকাল মার্কেট করেছে, সাথে আমার মা বউ দুজনেই ছিল। বাহ, তার মানে তোরা সবাই আমার বিয়ে দেওয়ার জন্য আগে থেকেই সব রেডি করে রেখেছিস, শুধু আমি জানি না। হয়েছে একটা পুরনো প্রবাদ আছে না, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তোদের হয়েছে সেই অবস্থা। এখন তুই যদি বিয়ে করতে না চাস, পাড়া প্রতিবেশী তো দেখবে, তাই না? জান আরও কিছু বলতে যাবে তার আগেই হাওয়া চৌধুরী বলে উঠল। অনেক কথা হয়েছে, এখন তাড়াতাড়ি চলো, এমনিতেই দেরি হয়ে গেছে, আরও দেরি হয়ে যাবে। কি রে, তুই এখনো শুয়ে শুয়ে বই পড়ছিস? ওনারা চলে এলো বলে তোকে দেখতে। চল চল, তাড়াতাড়ি ওঠ, বই রেখে আমি তোকে সাজিয়ে দিই। আপু তুমি কখন আসলে? অনেকক্ষণ হয়ে গেছে। তোর তো বই নিয়ে বসলে কোনো হুঁশ থাকে না। চল চল, তাড়াতাড়ি তোকে তৈরি করে দিব। মামি এই শাড়িটা দিয়েছে তোকে পরানোর জন্য। কি হলো এমন ভাবে তাকিয়ে? কিছু না। বুঝতে পেরেছি, টেনশন হচ্ছে তাই না? এমন হওয়া স্বাভাবিক। শোন, দেখতে আসলে তো আর বিয়েটা হয়ে যাচ্ছে না। তোর কি কোনো পছন্দ আছে? থাকলে বলতে পারিস, আমি মামার সাথে কথা বলবো। জানি মামা তোকে সাপোর্ট করবে। কি বলো এগুলো তুমি আপু? আমার পছন্দ না তুমি ভালো করেই জানো। আচ্ছা ঠিক আছে, সাজিয়ে দাও, কিন্তু হালকা করে সাজাবে। আমি কিন্তু এত গর্জিয়াস পছন্দ করি না। আর তোকে না সাজলেও এমনিতেই সুন্দর দেখা যায়। রিয়া লামিয়াকে সাজিয়ে দিতে লাগলো। হালকা মেকআপ, ঠোঁটে কাজল, গোলাপি ঠোঁটে আর একটু গোলাপি লিপ বাম, আরও যেন গোলাপি হয়ে গেছে কোমল ঠোঁট দুটো, গালে হালকা ব্লাশ, হাঁটু সমান লম্বা চুলগুলো হালকা করে বেনি করে দিল। এতে যেন লামিয়াকে আরও সুন্দর লাগছে। কি রে রিয়া, লামিয়াকে সাজানো হলো? ওরা তো চলে এসেছে। বলতে বলতে আফসানা খান মেয়ের রুমে প্রবেশ করলো। লামিয়াকে দেখে বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটাকে তো খুব সুন্দর লাগছে। আমার মেয়েটা তো এমনিতেও পড়ি, এখন আরও বেশি সুন্দর লাগছে। দেখি দেখি কারো যেন নজর না লাগে। বলে নিজের চোখ থেকে কাজল নিয়ে কানের পিঠে ছুঁয়ে দিল। রিয়া, ওকে নিয়ে চল। জি মামি, আপনি ওখানে যান, আমি আসছি ওকে নিয়ে। রিয়ার কথা শুনে আফসানা খান লামিয়ার রুম থেকে চলে গেল। কি রে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? চল। আপু তুই কি বলি আমি বুঝতে পেরেছি। আরে একটু নার্ভাস লাগবে, এটাই স্বাভাবিক। এই সময় প্রত্যেকটা মেয়েরই তোর যেমন ফিল হচ্ছে তেমনই ফিল হয়। আমারও ঠিক এমনটাই হয়েছিল। তোমার আবার এমন কি হবে কেন? তুমি তো ভাইয়ার সাথে রিলেশন করে বিয়ে করেছো। তোর ভাইয়ের সাথে রিলেশন করেছি তো কি হয়েছে? তারপর পরিবার তো আমার কাছে ছিল সম্পূর্ণ নতুন। আমরা যে প্রেম করে বিয়ে করেছি, এইসব কথা কি দুই পরিবারের কেউ জানে তুই ছাড়া? এইসব কথা বাদ দে, এখন এগুলো বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। চল, ওনারা তোকে দেখার জন্য অপেক্ষা করছে। রিয়া লামিয়াকে নিয়ে তাদের সামনে নিয়ে যেতে লাগলো। আরে আরিফুল ভাই যে। আরে এত বড় রাজনীতিবিদের পায়ের ধুলা আজকে আমাদের বাড়িতে পড়লো, ব্যাপার কি? আমি আপনাকে এত করে আসতে বলতাম, আপনার সময় হতো না, আজকে চলে এলেন। ব্যাপারটা মনে হয় সিরিয়াস হয়ে গেল ভাই। শুনেছিলাম আপনার ছোট মেয়ে আছে। আমার গিন্নি তো মনে হয় আপনার মেয়েকেই পছন্দ করেছে। তাহলে আজকে আমার মেয়েকে যারা দেখতে আসছে তারাই কি আপনারা? আগে বসেন, তারপরে সব কথা হবে। আরিফুল খানের কথা শুনে সকলে সোফায় বসে পড়ল। তোমরা কি আগে থেকে একে অপরকে চেনো? আমার ভাইয়ের মতো। তোমাকে আমি অনেকবার আরিফুলের কথা বলেছিলাম না, এই সেই আরিফুল। আসলে আমারই ভুল হয়েছে। কি ভুল হলো ভাবি? রাজনীতিবিদ মানুষ, সবাই চিনবে, এটাই স্বাভাবিক। আপনার সাথে অনেক দেখা করার ইচ্ছা ছিল ভাবি, কিন্তু আপনি তো এইসব থেকে দূরে থাকেন, তাই আর কি দেখা হয়ে ওঠা হয়নি। সে যাই হোক, লামিয়া মাকে নিয়ে আসুন। আফসানা লামিয়া কই? যাও ওকে নিয়ে এসো। আমি তো ওদের ডাকতে গিয়েছিলাম, রিয়া নিয়ে আসছে, ওই তো চলে এসেছে। দুজনকে আজ থেকে আফসানা খান উক্ত কথা বলল, কিন্তু তার কথা শুনে সকলে সেদিকে তাকালো, কিন্তু জায়ান মাথা নিচু করে নিচের দিকে তাকিয়ে রইল। হাওয়া চৌধুরী লামিয়াকে নিয়ে তার পাশে বসালেন। লামিয়াকে উদ্দেশ্য করেই বলল, মাশাল্লাহ মাশাল্লাহ, মাকে তো আজকে খুব সুন্দর লাগছে।
কারো নজর না লাগুক। তার কথায় লামিয়া লজ্জায় মাথা নিচু করে নিল। কি রে, এভাবে মাথা নিচু করে বসে আছিস কেন? সামনে তাকা। তুই কি নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছিস নাকি? বলেই রায়হান তার পাশে থাকা জানকে হাতের কনুই দিয়ে খোঁচাতে লাগলো। আরে তাকা না সামনে। রায়হানের কথা শুনে এবার জান মাথা তুলে সামনের দিকে তাকালো। সামনে তাকাতেই তার বুকের ভিতর ধুকপুক শব্দ পেরিয়ে গেল। এভাবে তাকিয়ে থাকতে দেখে রায়হান বলল, কখন থেকে বলছিস সামনে তাকাতে, তুই তাকাচ্ছিস না? আর এখন এভাবে হ্যাংলার মতো তাকিয়ে আছিস কেন? নিজেকে সংযত কর, আশেপাশে সব মুরব্বি আছে। নিজে তো লজ্জায় পড়বি, সাথে আমাকেও লজ্জায় ফালাবি। শালা, ভাই আমি তোর কোন দিক দিয়ে শালা হই? না আমার কোনো ছোট বোন আছে যে তুই আমার বোনকে বিয়ে করেছিস তাই আমি তোর শালা? আর একটু বেশি কথা বলবি তো শাইলাকে সব বলে দিব। শাইলাকে আবার কি বলবি তুই? প্রতিদিন রাতে যে তোমাকে একটা মেয়ে বিরক্ত করে সেটা সুন্দর করে আমি শাইনাকে বলে দিব। তুই কেমনে জানলি? তুই আমার মোবাইল হ্যাক করেছিস নাকি? বিশ্বাস কর ভাই, আমার কোনো দোষ নাই। মেয়েটা আমাকে সব সময় জ্বালায়। আমি বলেছি আমি বিবাহিত, কিন্তু মেয়েটা বিশ্বাস করে না। প্লিজ ভাই, তুই এসব কথা শাইলাকে বলিস না। তুই ভুল বললি। তুই মেয়েটার সাথে দেখা করেছিস রেস্টুরেন্টে। আমার কাছে পিক আছে, দেখাবো নাকি? আমি এখন নিশ্চিন্ত হয়েছি তুই আমার পিছনে গোয়েন্দা রেখেছিস। তাছাড়া তুই আমার বিষয়ে সব খোঁজখবর কেমন করে নিস? তুই প্লিজ আমার পিছন থেকে ওই মেয়েটাকে সরিয়ে ফেল। একটা উত্তর ঝামেলা, বাবার আদলের দুলালি, না কিছু বলতে পারছি না সহ্য করতে পারছি। তুই প্লিজ শাইলাকে কিছু বলিস না। তুই যা বলবি আমি তাই করব। সত্যি বলছিস তো ভেবেচিন্তে? একবার দেখিস, পরবর্তীতে যেন আবার মতামত পাল্টে ফেলিস না। সত্যি বলছি, আমার মতামত চেঞ্জ করব না। ওর সাথে আলাদা কথা বলার সুযোগ করে দে। ওকে ডায়, কার সাথে আলাদা কথা বলার সুযোগ করে দিব? শালা, বুঝিস না কার কথা বলতেছি? আমি লামিয়ার কথা বলতেছি। ওর সাথে আমার আলাদাভাবে কথা বলার সুযোগ করে দে। জানের কথা শুনে রায়হান টিটকারি করে বলল, বাহ বাহ, মেয়ে নিশ্চয়ই পছন্দ হয়েছে। তাছাড়া তো তুমি বাবু এমনি এমনি কোনো মেয়ের সাথে আলাদাভাবে কথা বলতে চাইবে না। এবার লাইনে আসো বাবাজি। তুই ব্যবস্থা করে দিবি নাকি আমি ব্যবস্থা করে নেব? না না, আমি করে দিচ্ছি। তোমরা দুজনে কানে কানে এত কি কথা বলছো সে কখন থেকে দেখছি? শাইলার এমন কথা শুনে দুজনেই ঘাবড়ে গেল। রায়হান বলল, আরে না, তেমন কোনো কথা না। এ দেখতে এসেছি, মেয়ে দেখো। এত ফিস ফিস না করে ভাইয়াকে জিজ্ঞাসা করো যে ভাইয়ার মেয়ে পছন্দ হয়েছে কিনা। বাহ, দেখেছিস আমার বোন আমার কত খেয়াল রাখে। শালা কোন দুঃখে যে এর প্রেমে পড়েছিলাম আল্লাহ ভালো জানে। আমার থেকে তোর প্রতি দরদ বেশি। কিছু বললে? কি বলবো? আমার কিছু বলার সাহস আছে নাকি? কি? না কিছু না। তুমি তোমার ভাইয়ের বউকে দেখো। ভাই কিছু কর। দাদা আমি দেখতেছি। বলছিলাম যে ভাই, আপনাদের মেয়েকে তো আমার আগে থেকেই পছন্দ। আপনারা দুজনে তো আগে থেকেই পরিচিত, এখানে আসার পর জানতে পারলাম। আসলে তোমার ভাবি বলতে চাচ্ছে যে আজকে বাগদান করতে। হানিফ চৌধুরীর কথা শুনে লামিয়া চমকে পাশে থাকা রিয়ার হাত খামচে ধরল। পিয়া চোখের ইশারে লামিয়াকে শান্ত হতে বলল, কিন্তু লামিয়া কি শান্ত হতে পারছে? কোনো মেয়ে শান্ত হতে পারবে না এমন পরিস্থিতিতে। আফসানা খান এমন কথা শুনে স্বামীর দিকে তাকালো। আরিফুল খান হয়তো স্ত্রীর চোখের ভাষা বুঝতে পারল, তাই তো চোখের ইশারে স্ত্রীকে সান্ত্বনা দিল। তারপর আরিফুল খান বলে উঠল, কি বলছেন এগুলো ভাই? আমাদের দিক থেকে তো আমরা কোনো প্রস্তুতি নেইনি। আমার মেয়ে। হানিফ চৌধুরী আরিফুল খানকে সম্পূর্ণ কথা শেষ করতে দিল না। সোফা থেকে উঠে দাঁড়িয়ে সরাসরি আরিফুল খানের হাত মুখ ধুয়ে নিলেন। তারপর বললেন, আমি জানি কোনো মেয়েরাই বাবা এমন করে তার মেয়েকে একটা ছেলের হাতে তুলে দেবে না, সেই ছেলে সম্পর্কে কোনো কিছু না জেনেই। কিন্তু বিশ্বাস করো তুমি আরিফুল, আমি শুধু আমার ছেলে বলে বলছি না। দেখতে পারো তোমার মেয়েকে আমার ছেলে কখনো দুঃখ দেবে না। আমি তোমাকে কথা দিলাম আরিফুল, তুমি চাইলে আমার ছেলে সম্পর্কে খোঁজ খবর নিতে পারো। এসব কি বলছেন হানিফ ভাই? আমি তোর কথা বলতে চাই না। আমি বলতে চেয়েছি আমার মেয়েটা এখনো অনেক ছোট।
একমাত্র মেয়ে, আমাদের এইভাবে কোনো আয়োজন ছাড়া দিয়ে দিব? আফসানার খুব শখ মেয়েকে ধুমধাম করে বিয়ে দেব। আমার ছোট মেয়েটা সংসার সম্পর্কে তেমন কোনো জ্ঞান হয়নি ভাই। আরে এটা কোনো চিন্তার বিষয় হলো? তোমার মেয়ে তো আমারই মেয়ে। আমার খুব শখ ছিল আমার একটা মেয়ে হবে। তোমার ভাবির খুব শখ ছিল তার মেয়ে হলে মেয়েকে সে নিজের মতো করে মানুষ করবে, আদর যত্ন দিবে। কিন্তু কি বলো তো, জায়ান হওয়ার পর তোমার ভাবির অনেক সমস্যা দেখা দিল, যার কারণে জায়ানের আর ভাই বোন হলো না। আমরা ছেলের বউ না, মেয়েকে নিয়ে যাব আমাদের বাড়িতে। হঠাৎ হাওয়া চৌধুরী বলল, কি যে বলেন ভাই, আপনি আপনার মেয়ে তো আমার মেয়ে। আল্লাহ তাআলা হয়তো একদিন পরে আমার মেয়ের শখ পূরণ করবে। ছোট কি হয়েছে, এখনই কি ওকে আমি সংসারের দায়িত্ব দিয়ে দেব? আল্লাহ আমাকে যতদিন সুস্থ রেখেছে ততদিন আমার সংসারের দায়িত্ব সব আমার। আপনার বাড়িতে আপনার মেয়ে যেমন আছে আমার বাড়িতেও তেমনই থাকবে। আর বাগদান কেন, আজকে বিয়ে পড়িয়ে ফেলবো। আপনাদের সব কথা আমি মেনে নেব ভাবি, কিন্তু একটা কথা আপনাদেরকে মানতে হবে। কি কথা বলো? ভাই, সব কথাই আমি আপনাদের মানলাম। আজকে বিয়েটাও হবে, তবে আমার মেয়েকে আমি এসএসসি পরীক্ষার পরে আপনাদের বাড়িতে পাঠাবো। এই কথাটা আমার রাখতেই হবে আপনাদের। এই সামান্য কথা? ঠিক আছে, তুমি যেমন আমাদের কথা মেনে নিলে, আমিও মেনে নিলাম তোমার কথা। আমার মেয়ে তার বাড়িতে এসএসসি পরীক্ষার পর যাবে। হানিফ চৌধুরীর কথা শুনে আরিফুল খান স্বস্তির একটা নিঃশ্বাস ফেললেন। সে তো ভেবেই নিয়েছিল তার কথা মানবে না, না মানলে সে বিয়েতে না করে দেবে, যত ভালো পাত্রই হোক না কেন। রায়হান বলে উঠল। সব তো মিটে গেল, তাহলে কাজীটাকে কি বলেন সবাই? রায়হানের কথা শুনে হাওয়া চৌধুরী বলে উঠল, সব পরে হবে, আগে যা তোরা সবাই গাড়ির ভেতরে থেকে তত্ত্বগুলো নিয়ে আয়। আগে আমার মেয়েকে সাজাই নিজের মনের মতো করে, তারপরে বাকি সব। তত্ত্বের কথা শুনে আরিফুল খান আর আফসানা খান অবাক হলেও বুঝতে পারলো তারা সকলে বিয়ের প্রস্তুতি নিয়েই এসেছিল। আফসানা খান একটা দীর্ঘশ্বাস ফেললেন। সে কখনোই ভাবেনি তার মেয়েটার এমনভাবে বিয়ে হয়ে যাবে। অন্যদিকে লামিয়া অবাক হয়ে সবার কথা শুনছিল। জান লামিয়ার দিকে তাকিয়ে সবার কথা শুনছিল। হঠাৎ লামিয়ার চোখ তুলে সামনে তাকাতে জানের সাথে চোখাচোখি হয়ে গেল। জানকে দেখার সাথে সাথেই লামিয়া 440 ভোল্টের শক খেলো। সে কি দেখছে? এ তো তাদের কলেজের প্রিন্সিপাল। যদিও সে নাম শুনেছে পাত্রের নাম জায়ান, কিন্তু তাদের প্রিন্সিপাল স্যারের নাম তো আদিত্য চৌধুরী জায়ান। সে তো ভেবেই দেখেনি, কিন্তু কলেজ তো সবাই তাকে আদিত্য স্যার বলেই জানে। ইয়া মাবুদ, কেমনে কি? তার মানে আদিত্য চৌধুরী জায়ান, তার বাবা মা তাকে জায়ান বলে ডাকে। আমি তো এত কিছু ভাবিনি। কিন্তু কলেজে তো সবাই তাকে আদিত্য স্যার বলেই জানে। হাওয়া চৌধুরীর কথা মতো সবাই গাড়ি থেকে তত্ত্ব আনতে চলে গেল। হাওয়া চৌধুরী বলল, লামিয়া মাকে ঘরে নিয়ে যাও। হাওয়া চৌধুরীর কথা শুনে রিয়া লামিয়াকে নিয়ে রুমের উদ্দেশ্যে চলে গেল। লামিয়ার পিছনে পিছনে তার মা আফসানা খানও গেলেন। রিয়া লামিয়াকে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল। লামিয়া এখনো কেমন যেন একটা ঘোরের মধ্যে আছে। রিয়াকে চোখের ইশারায় আফসানা খান মেয়েকে দেখতে বলে তিনি রুম থেকে বের হয়ে গেলেন। যা ফ্রেশ হয়ে আয়। লামিয়া যেন পুতুলের মতো সবকিছু করতে লাগলো, কারোর সাথে কোনো কথা বলে। লামিয়ার তার বাবা মার প্রতি প্রচন্ড অভিমান হয়েছে। মনে মনে বলল, আমি কি এতই বোঝা হয়ে গেছি পরিবারের যে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হবে? বিয়ের কথা না হয় বাদ দিলাম, আব্বু আমাকে এত মা মা করেন, কিন্তু আমার থেকে বিয়ের অনুমতি নিলেন না কেন? আমার মতামতের কি প্রয়োজন নেই? কথাগুলো ভাবতে যেন লামিয়ার চোখ দিয়ে অবাধ্য জল গড়িয়ে আসতে চাইল। হাওয়া চৌধুরী আর শাইলা তত্ত্ব এনে বিছানায় ডাকলো। তুমি আর শাইলা দুজনে মিলে লামিয়া কি সাজিয়ে দাও। জি মামনি, তোমাকে চিন্তা করতে হবে না। আমি তোমার বৌমাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাব। যেন ভাইয়া তার বউয়ের দিক থেকে চোখ সরাতেই না পারে। শাইলার কথা শুনে লামিয়া লজ্জা লাল হয়ে গেল। এতক্ষণে এসব কথা ভুলে গেল। হাওয়া চৌধুরী রুম থেকে বেরিয়ে যেতেই রিয়া আর শাইলা লামিয়াকে সাজিয়ে দিতে লাগলো। ততটুকু একটা পুচকে মেয়ে, শাড়ি পরতে তো আরো পুচকে লাগবে। শাইলার কথা শুনে লামিয়া মাথা নিচু করে নিল। শোনো,
তুমি আমার অনেক ছোট, কিন্তু আমি তোমাকে ভাবি বলে ডাকতে পারবো না, আমি তোমাকে বোন বলবো। শাইলার কথা শুনে লামিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। আরে দেখছো, আমি পাগলের মতো বকবক করছি। তোমাকে যে তাড়াতাড়ি সাজাতে হবে সেই কথা তো মাথা থেকে বেরিয়ে হয়ে গেছে। রিয়া, তুমি ওকে শাড়িটা পরিয়ে দাও তো সুন্দর করে। আমি খুব একটা ভালো করে শাড়ি পরাতে পারি না। শাইলার কথায় রিয়া লামিয়াকে জায়ানদের আনা শাড়ি পরিয়ে দিল। ও মা সোনালি, শাড়িতে তো তোমাকে পরীর মতো লাগছে। আর সাজলেও তো, আর না সাজলেও তো চলবে। আর মামুনি পছন্দ আছে বলতে হবে, বেছে বেছে একটা পরী নিয়ে আসছে আমার ভাইয়ের জন্য। শাইলা কথা বলতে বলতে লামিয়াকে সাজিয়ে দিতে লাগলো। আপু আমাকে সাজিয়ে দিবেন না প্লিজ, আগের সাজটা থাকুক না, আমার এত ভারী মেকআপ পছন্দ না। ঠিক আছে, কিন্তু তোমার শাড়ির সাথে লিপটা যাচ্ছে না। তোমার লিপে হালকা করে নুড কালারের লিপস্টিক দাও, তাহলে সুন্দর লাগবে। হুম। লামিয়া হালকা করে নুড কালার একটা লিপস্টিক তার ঠোঁটে দিল। রিয়া লামিয়ার চুলগুলো খুব সুন্দর করে খোপা বেঁধে দিল। তারপর শাইলা একে একে তাদের আনা গহনাগুলো লামিয়াকে পরিয়ে দিতে লাগলো। মাথায় স্বর্ণের মুকুট, সাথে স্বর্ণের টিকলি, নাকে স্বর্ণের নথ, হাত ভর্তি স্বর্ণের চুড়ি, গা ভরা স্বর্ণের গহনা, কোমরে স্বর্ণের কোমর বন্ধন আর মাথায় বউ ঘোমটা। লামিয়াকে দেখতে কোনো রানীর থেকে কম লাগছে না। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার ভাই দেখলে তো পাগল হয়ে যাবে। তাদের কথার মাঝেই দরজায় আরিফুল খান দরজা নক করলেন। জি মামা, ভেতরে আসেন। রিয়ার কথা শুনে আরিফুল খান দরজা ঠেলে ভিতরে প্রবেশ করলেন। সামনে তাকাতেই যেন তার চোখটা জুড়িয়ে গেল। তার মেয়েকে যেন মনে হচ্ছে কোনো এক রাজ্যের রানী। তার ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেছে আজ। তার বিয়ে ভাবতেই বুকের ভিতর ভারী হয়ে আসছে। তোমরা একটু রুম থেকে বের হয়ে যাও, আমার লামিয়ার সাথে কিছু কথা আছে। আরিফুল খানের কথা শুনে শাইলা আর রিয়া দুজনেই রুম থেকে বের হয়ে গেল। তারা দুজন এই রুম থেকে বের হতেই আরিফুল খান তার মেয়ের দিকে এগিয়ে গেল। মেয়েকে বুকে জড়িয়ে নিলেন, তারপর বললেন, মা তোমার অনুমতি না নিয়ে আমি বিয়েতে মতামত দিয়েছি। তোমার অনুমতিতে নেওয়া আমার প্রয়োজন। তুমি কি এই বিয়েতে রাজি? যদি রাজি না থাকো, আমি এখনই তাদের না করে দেব। আমার কাছে আগে আমার মেয়ে, তারপরে দুনিয়ার বাকি সব। তুমি কি রাজি? আরিফুল খানের কথা শুনে এতক্ষণে সব রাগ ধুয়ে মুছে শেষ হয়ে গেল লামিয়ার। বাবার কথায় যেন কান্নাগুলো দলা পাকিয়ে বের হয়ে আসতে চাইল ভেতর থেকে। মা, আপনি কিছু বলছেন না কেন? আপনার কি বিরক্ত মত আছে? লামিয়া মুখ ফুটে পড়ল, আমি কি কখনো তোমাদের অবাধ্য হয়েছি বাবা? আমি কখনো তোমাদের অবাধ্য হইনি। আমি জানি আমার বাবা কখনো আমার খারাপ চাইবে না। মেয়ের এতটুকু কথা জানাই আরিফুল খানের জন্য যথেষ্ট ছিল। তার মেয়েকে কতটা ভালোবাসে তারা, এতটুকু কথাই আরিফুল খান বুঝে গেছে। আরিফুল খান আরো শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। পুরুষদের নাকি কাঁদতে মানা। একটা মেয়ের বাবা জানে এত বছর লালন পালন করে নিজের মেয়েকে অন্য ঘরে তুলে দিতে বাবার কেমন অনুভূতি হয়। যদি বাজারে সুখ কিনতে পাওয়া যেত, তাহলে সেই সুখ কিনতে প্রথমে মেয়ের বাবা যেত। লামিয়ার বাবার বুকে মাথা রেখে ফুপিয়ে উঠল। আরিফুল খান নিজের চোখের পানি মুছে লামিয়াকে তার সামনে দাঁড় করিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, আমার মা কাঁদছে কেন? আমি তো আমার মার কোনোদিন চোখের পানি ঝরতে দেইনি। আজকে তো শুধু বিয়েটা হচ্ছে, এখনই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে না আমার মা। তাহলে এই কান্না তো কোনো মানেই হয় না। কান্না থামাও তো, তোমার আম্মি জান দেখলে কিন্তু কষ্ট পাবে। লামিয়া নিজের মায়ের কথায় কান্নাগুলো গিলে নিল। এই তো আমার লক্ষ্মী মা, তুমি থাকো, আমি ওদের পাঠিয়ে দিচ্ছি রুমে। বলে দ্রুত পায়ে আরিফুল খান রুম ত্যাগ করলো। আজ লামিয়া তার বাবার যাওয়ার দিকে তাকিয়ে রইল অসহায় চোখে। আরিফুল খান রুম থেকে চলে যেতেই কিছুক্ষণ পরে আবার শাইলা আর রিয়া রুমে আসলো। চলো চলো, কাজী সাহেব চলে এসেছে, ওকে নিয়ে চলো। লামিয়া এক পা করে ড্রয়িং রুমের দিকে এগিয়ে যাচ্ছে, আর সাথে সাথে বুকের ভিতর ধুকপুকানিটাও বেড়ে যাচ্ছে। লামিয়াকে নিয়ে গিয়ে জায়ানের পাশে বসানো হলো। কাজের সকলের অনুমতি নিয়ে বিয়ে পড়ানো শুরু করলো। হানিফ চৌধুরীর একমাত্র ছেলে আদিত্য চৌধুরী জায়ানের সাথে আরিফুল খানের একমাত্র কন্যা লামিয়া খান লিজার 20 লক্ষ 1 টাকা সাথে একটা ফ্ল্যাট ভাষা দেনমোহর ধার্য করিয়া বিবাহ দেওয়া হইবে। যদি মা আপনার এই বিয়েতে মত থাকে, তাহলে আপনি কবুল বলুন।
বলেন মা, আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাহেবের কথা শুনে লামিয়া ফুপিয়ে কান্না করতে লাগলো। তার কান্নার আওয়াজ শুনে জানের বুকের ভেতর রক্তক্ষরণ হচ্ছে। মেয়ের কান্না দেখে আরিফুল খান আর আফসানা খান দুজনে লামিয়ার দুপাশেই বসলেন। আফসানা খান মেয়েকে জড়িয়ে ধরে কবুল বলার জন্য বলেন। আরিফুল খান মেয়ের কাঁধে হাত রাখলো। লামিয়া বাবার দিকে তাকালো, চোখের ইশারায় বাবা মেয়ের কথা হলো। তার কিছুক্ষণ পরে লামিয়া কবুল বলল। আলহামদুলিল্লাহ কবুল। আপনি যদি রাজি থাকেন তাহলে আবারও কবুল বলুন। আলহামদুলিল্লাহ কবুল। এরপরেই কাজী জানকে কবুল করতে বলে জান কিছু সময় নিয়ে কবুল বলে দিল। কবুল শুনে সকলে একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। আফসানা খান উঠে গিয়ে লামিয়া আর জানকে একসাথে বসিয়ে দিল। এরপর রিয়া আর শাইলা দুজনে মিলে একটা আয়না নিয়ে আসলো মুখ দেখানোর জন্য। তাদেরকে আয়না আনতে দেখে আফসানা খান বলল, কিরে, তোরা আয়না কোথায় পেলি? এতটুকু সময়ের মধ্যে আয়নার ব্যবস্থা কেমনে করলি? হঠাৎ করে বিয়ে হয়েছে তো কি হয়েছে, তাই মুখ দেখানোর নিয়ম করব না? এটা কখনো হয়? লামিয়ার ঘরে যে ছোট আয়না ছিল, ওই আয়নাটার সাথে তাজা ফুল কচটিপ দিয়ে লাগিয়ে নিয়েছি, হয়ে গেল আয়না। তোদের মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? আয়নাটা শাইলা লামিয়ার সামনে ধরে বলল। দেখো তো বোন, আয়নায় তুমি কাকে দেখতে পাচ্ছ? শাইলার এমন কথা শুনে লামিয়া তো তবদা খেয়ে গেল। এখন সে কি বলবে? লামিয়া চুপ করে রইল। বলো বলো, লজ্জা পেও না, এখানে শুধু আমরাই আছি। লামিয়া আয়নার দিকে তাকিয়ে জ্যানের মুখের প্রতিবিম্ব দেখতে পেল। হঠাৎই বলে উঠল, আমাদের প্রিন্সিপাল স্যার। লামির এমন কথা শুনে জ্যান তবদা খেয়ে গেল আর সকলে একসাথে হেসে উঠল। সকলের হাসাহাসি দেখে লামিয়া বুঝতে পারল সে কি বলে ফেলেছে। আর কি করার, তাই চুপচাপ মাথা নিচু করে বসে রইল। এই সুযোগে রায়হান টিটকারি মেরে জ্যানের কানে কানে বলল, ছি ছি, কি না স্টুডেন্টকে বিয়ে করলি তুই? ছাত্রীর কাছে শিক্ষক হলো পিতা সমতুল্য। তুই এটা কি করলি ভাই? রায়হানের এমন কথা শুনে জ্যান চোখ গরম করে রায়হানের দিকে তাকালো, যার অর্থ একবার তোকে বাগে পাই তোর খবর আছে। জ্যানের চোখ গরম করা দেখে রায়হান একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। আচ্ছা আচ্ছা, অনেক হাসি ঠাট্টা হয়েছে, এখন জায়ান ভাইয়াকে বলা হবে। ভাই, আপনি বলেন তো আয়নাতে কাকে দেখতে পাচ্ছেন? শাইলার কথা শুনে আয়নায় তাকাতে দেখলো লামিয়া মাথা নিচু করে তাকিয়ে আছে আয়নার দিকে। তা দেখে মুচকি হেসে বলল, আমার অর্ধাঙ্গিনী, যে আজকে থেকে আমার প্রত্যেকটা জিনিসের অংশ, এমনকি আমার জীবনের অর্ধেক অংশ সে, যাকে ছাড়া এখন থেকে আমার জীবন অপরিপূর্ণ। জানের কথা শুনে সকলে হাততালি দিল। এরই মধ্যে আরিফুল খান এসে বলল, অনেক নিয়ম পালন করেছো, এখন চলো সবাই খাবার খেয়ে নেবে। আপনারাও চলুন সবাই, রাত তো কম হয়ে গেল না? আরিফুল খানের কথা শুনে সকলে ড্রয়িং রুমে খাবার খেতে চলে গেল। জানকে আর লামিয়াকে একসাথে বসানো হয়েছে। মিসেস চৌধুরী জান আর লামিয়াকে এক প্লেটে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ রায়হান বলে উঠল, খা খা, দুজনে একসাথে খা। দুজনে একসাথে খেলে ভালোবাসা বাড়ে। রায়হানের এমন কথা শুনে লামিয়ার হঠাৎ বিষম উঠে গেল। তা দেখে জান তাড়াতাড়ি করে পানির গ্লাস লামিয়ার দিকে এগিয়ে দিল। লামিয়া তাড়াতাড়ি করে পানিটুকু খেয়ে নিল। কথা না বলে চুপচাপ খাবার খা। চোখ গরম করে বলল, বাহ বাহ, বিয়ে না হতে দেখছি বউয়ের প্রতি কত দরদ। রায়হান, মেয়েটাকে আর জ্বালাস না তো, ভালো মতো খেতে দে মেয়েটাকে। তোর জন্য আমার মেয়েরা ঠিক মতো খাবার খেতে পারছে না। তোর তো খাবার কম পড়েনি, তুই খা না। এইসব কি হচ্ছে রায়হান? দেখছো, ছোট মানুষ, তার উপরে সবাই সামনে ঠিক মতো খেতে পারছে না, আর তুমি মেয়েটাকে কিভাবে জ্বালাচ্ছ কেন? তুমি খাও। সকলের কথা শুনে রায়হান আর কিছু বলল না। সবাই চুপচাপ খেতে লাগলো। সকলের খাওয়া শেষে রিয়া লামিয়াকে নিয়ে তার রুমে চলে গেল। এখন তাহলে আমরা উঠি, অনেক রাত হয়ে গেল, বাসায় যেতে হবে। এ কি ভাই, কি বলেন? আজকে চলে যাবেন? আজকের রাতটা থেকে যান। না না, আজকে যেতেই হবে, না গেলে হবে না। আর এখন থেকে তো আমরা আত্মীয় হলাম, যখন তখন আসতে পারবো, এখানে তো সমস্যার কিছু নেই। তাহলে জামাই বাবাজি থাক আজকে। আঙ্কেল, আজকে থাকতে পারবো না, অন্য একদিন এসে থাকবো। অফিসে অনেক কাজ আছে, হঠাৎ করে তো থাকা যায় না। রায়হান কিছু বলতে যাবে তার আগে আরিফুল খান বলল,
জামাই বাবাজি, তোমরা দুজনে তো এখনো আলাদাভাবে কথা বললে না। তুমি বরং আমি আর রুমে যাও, দুজনে একটু আলাদাভাবে কথা বলো। কি করলেন ভাই? হ্যাঁ, আমিও সেটাই ভাবছিলাম, রাতে একসাথে কথা বললেই না আলাদাভাবে। বা আর শ্বশুরের এমন কথা শুনে জান কিছুটা হকচকিয়ে গেল। তারা যেতে বলে তো আর উঠে চলে যাওয়া যায় না। রায়হান খোঁটা মেরে জানের কানে কানে বলল, ভাই এই তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। আমি কিছু বলার আগেই তারা তোদের কথা বলার সুযোগ করে দিল। বাহ, তোর শ্বশুরের বুদ্ধি আছে বলতে হবে। কথা না বাড়িয়ে চুপচাপ আমাকে এখান থেকে নিয়ে চল। তুই আবার এত ভদ্র হলি কবে থেকে ভাই? আমার তো জানা ছিল না। রায়হান আর কিছু না বলে জানকে নিয়ে সবার মধ্য থেকে চলে গেল। লামিয়ার রুমের কাছে আসতেই রায়হান জানকে রেখে চলে গেল। জায়ন দরজার খটখট আওয়াজ করতেই ভেতর থেকে শব্দ এলো। এ? জায়ন খুক খুক করে হালকা কাশলো। জায়ন আসছে বুঝতে পেরে রিমি চলে যেতে নিলে লামিয়া তার হাত শক্ত করে ধরলো। তা দেখে রিয়া বলল, আরে ভয় পাওয়ার কি আছে? ভয় পাস না, তোর হাজবেন্ড। ভয় পাস না, কিছু হবে না। রিমি হাত ছাড়িয়ে রুম থেকে বেরিয়ে গেল। রিমি বের হতেই জায়ন রুমের ভিতরে ঢুকে দরজাটা চাপিয়ে দিল। পেছন ঘুরতেই দেখলো লামিয়া দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছেন কেন? বসেন। না মানে স্যার, আপনি মনে হয় খুব নার্ভাস ফিল করছেন। ভয় পাওয়ার কিছু নেই, এখনো অনেক সময় আছে। আমার সাথে ফ্রি হন, বসুন, বসে কথা বলি। দাঁড়িয়ে থেকে কথা বলে পা ব্যথা করার কোনো মানেই হয় না। জায়নের এমন কথা শুনে লামিয়া জায়নের থেকে এক হাত পরিমাণ ফাঁক রেখে বসলো। যা দেখে জায়ন একটু মুচকি হাসলো। তারপর সে নিজে একটু লামিয়ার দিকে এগিয়ে গেল। মাথা নিচু করে আছেন কেন? ঘোমটাটা সরান, আপনার চাঁদ মুখখানা একটু দেখি। জায়নের কথা শুনে লামিয়ার শরীর হিম হয়ে এলো। স্যারকে সে সবসময় গম্ভীর রকচটা স্বভাবে দেখেছে। সে জায়নের এমন ব্যবহার দেখে যেন তবদা খেয়ে গেল। কি থেকে কি হয়ে গেল ভাবতেই লামিয়ার সম্পূর্ণ শরীরটা কাটা দিয়ে উঠছে। কি হলো? ঘোমটাটা সরান। আর আপনি না চশমা পরেন, আজকে চোখে চশমা নেই কেন? আসলে স্যার আমি তো সব সময় চশমা ব্যবহার করি না, বাইরে বের হলে আর পড়তে বসলে চশমা ব্যবহার করতে হয়। গুড, বেশি করে পড়াশোনা করবে, ভালো রেজাল্ট দেখতে চাই। কেউ যেন বলতে না পারে আদিত্য চৌধুরী জায়ানের বউ, পড়ালেখায় গবেট। মনে থাকবে তো কথা? জায়নের কথা শুনে লামিয়া ডান দিকে মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। যদিও জায়ন জানে লামিয়া বরাবরই খুব ভালো ছাত্রী, ক্লাসে সবসময় ফার্স্ট গার্ল। তারপরও জায়ন ওকে ভয় দেখানোর লোভটা সামলাতে পারল না। কথা বলতে বলতে হঠাৎ করে জায়ন লামিয়ার মাথা থেকে ঘোমটাটা সরিয়ে ফেলল। জায়নের এমন কাণ্ডে লামিয়া তাড়াতাড়ি উপর দিকে তাকাতে জায়নের চোখের সাথে চোখাচোখি হয়ে গেল। দুজনে একে অপরের দিকে তাকিয়ে রইল। তবে কতক্ষণ তাকিয়েছিল তা জানা নেই। দরজায় কারোর করাঘাতে দুজনের ধ্যান ভঙ্গ হলো। লামিয়া ছিটকে জায়নের কাছ থেকে দূরে সরে গেল। হলে তাড়াতাড়ি চল, আমরা এখন বের হব। সকলে নিচে চলে গেছে, তোর জন্য অপেক্ষা করছে সবাই। তুই যা, আমি তোর পিছনে পিছনে আসছি। জায়নের কথাই কিছুক্ষণ পরে রায়হানের সারা শব্দ পাওয়া গেল না। আগামীকাল কলেজে চলে যাও। বিয়ে হয়েছে দেখে কলেজে যেন কখনো বাদ দিতে না দেখি। আগামীকালকে তুমি কলেজে যাবে, মনে থাকবে? জি। তাহলে আসি, আগামীকাল কলেজে দেখা হবে। বলেই জায়ান লামিয়ার গালে চুপ করে একটা চুমু দিয়ে চলে গেল। আর লামিয়া তার গালে হাত রেখে জায়ানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। সকালে বাবা, চোখ মুখ তোর এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। কিছু কি হয়েছে? কই মামুনি, না কিছু হয়নি। তাড়াতাড়ি খেতে দাও, কলেজে যেতে হবে। হাওয়া চৌধুরী আর কথা না বাড়িয়ে জায়ানের প্লেটে স্যান্ডউইচ আর এক গ্লাস জুস এগিয়ে দিল। জায়ান খাচ্ছে আর মনে মনে ভাবছে, এই মেয়ে একদিনের মধ্যে কি এমন জাদু করলো যে সারা রাত তার কারণে আমি ঘুমাতে পারলাম না। ঘুমালেই মনে হচ্ছে আমার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা, আমি তো ঘুমাতে পারলাম না। অন্যদিকে মেয়েটা সারা রাত মনে হয় ঘুমিয়েছে, আমার ঘুম হারাম করে। আজকে কলেজে যাই, তারপরে খবর আছে ওই মেয়ের। কত বড় স্পর্ধা, আমাকে জ্বালাতন করে, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। মিসেস জায়ান চৌধুরী, রেডি থাকো। আমু তাড়াতাড়ি খেতে দাও, দেরি হয়ে যাচ্ছে তো, কলেজে যেতে হবে। দিচ্ছি তো, দাঁড়া। সেই কখন থেকে ডাকাডাকি করছি, ঘুম থেকে ওঠার নামগন্ধই নেই। আরে
এখন বলছে তাড়াতাড়ি খাবার দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। বিয়ে হয়েছে এখন তো একটু তাড়াতাড়ি ওঠার চেষ্টা করো ঘুম থেকে। শ্বশুরবাড়ির লোকজন বলবে বাবা মা কোনো শিক্ষাই দেয়নি। আফসানা, এটা এখন বলার সময়? আমার মেয়ের যখন শেখার বয়স হবে সে তখন ঠিকই সব কিছু শিখে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। সব কিছুই মানলাম, মেয়েকে তো কিছু শিখতে হবে তাই না? শাশুড়ি যেন কখনো বলতে না পারে মেয়ের মা মেয়েকে কিছু শিখিয়ে দেয়নি। আমি হানিফ ভাই আর হাওয়া ভাবিকে খুব ভালো করেই চেনে, তারা আমার মেয়েকে তাদের মতো করে নেবে ইনশাআল্লাহ। মা, তাড়াতাড়ি খাবার খাও, কলেজে দেরি হয়ে যাচ্ছে। আমি তোমাকে কলেজে দিয়ে তারপরে সিটি কর্পোরেশনে যাব। খাওয়া দাওয়া শেষে সকলে যার যার কাজে বেরিয়ে পড়ল। কেউ কিছু বললে বা কোনো সমস্যা হলে জামাই বাবাজিকে জানাবে, মনে থাকবে? এখন থেকে সেই তোমার অভিভাবক, ধীরে ধীরে তার সাথে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো। এখন যাও, কলেজের ভেতরে যাও। বান্ধবী, পুরো 2 দিন পরে দেখা, তোকে খুব মিস করেছি রে। দৌড়ে এসে লামিয়াকে জাপটে ধরে বলল, আমি তোকে খুব মিস করেছি। এখন চল ক্লাসরুমে চল তাড়াতাড়ি, তা না হলে ক্লাস শুরু হয়ে যাবে। জানিস আমাদের কলেজে আজকে একটা নতুন স্যার আসবে। আমাদের যে লিটন স্যার ছিল না, লিটন স্যারকে জানি কি কারণে বাদ দেওয়া হয়েছে কলেজ থেকে। ভাই, আমি তো খুব খুশি হয়েছি। স্যারটা 1 নম্বরের লুচু ছিল। লিটন স্যারের বদলে অন্য স্যার আসছে। ও হ্যালো স্টুডেন্ট, এখন থেকে লিটন স্যারের ক্লাসগুলো তোমাদের এই নতুন স্যার নেবে। অ্যানি, তোমাদের নতুন রসায়নের টিচার। যে কোনো সমস্যা হলে তোমরা স্যারকে বলবে। আপনি ক্লাস নিন। কথাগুলো বলে জান রুম থেকে চলে গেল। পুরোটা সময় জান একবারও লামিয়ার দিকে তাকায়নি। লামিয়া ভেবেছিল একবার হলেও হয়তো জান লামিয়ার দিকে তাকাবে। জান লামিয়ার দিকে তাকায়নি দেখে লামিয়ার একটু হলেও খারাপ লাগলো। দোস্ত, এতদিন ছিলাম আমাদের প্রিন্সিপাল স্যার সবার ক্রাশ, এখন দেখছি আবার এই নতুন স্যার কি হ্যান্ডসাম। দেখেই তো মনে হচ্ছে একটা পাপ্পি দেই স্যারকে। আস্তাক ফিরুল্লাহ, স্যারকে নিয়ে এসব বলতে হয় না। শোন, অবিবাহিত স্যারকে নিয়ে সব কিছুই ভাবা যায়, তাই এইরকম ভালো সাজার কোনো দরকার নেই, বুঝলি? হ্যালো স্টুডেন্ট, মাইসেফ অভি রহমান। আমি তোমাদের নতুন টিচার। জয়ান স্যার তো বলেই গেল এখন থেকে আমি তোমাদের রসায়ন ক্লাস নেব। আজকে কোনো ক্লাস হবে না, সবাই পরিচিত হব। আজকে আমরা সবাই একে একে সবার নাম বলো। অভির কথা শুনে সবাই একে একে নাম বলতে লাগলো। লামিয়া আর লিমা দুজনে কথা বলছিল দেখে তখন তাদের পর্ব আসলো, দুজন বুঝতে পারেনি। হে ইউ। কাদের বলছেন স্যার? তোমাদের দুজনকে বলছি। তোমরা বলো তো এইখানে কি কি বলা হয়েছে? দুজনেই তো গল্প করছো, দুজনেই একসাথে দাঁড়িয়ে থাকো। এখন বাকি সবাই পরিচয় দাও। ওরা দুজন দাঁড়িয়ে থেকে সবাই পরিচয় দেওয়া দেখছে। বেচারা লামিয়া আর লিমার দুজনে মাইন্ডকার চিপায় পড়ে গেছে। সবার পরিচয় শেষ হতেই অভি সবার নাম প্রেজেন্ট শুরু করলো। নাম প্রেজেন্ট করতেই প্রথমে লামিয়া আর লিমার নাম। বাহ, তোমাদের তো দেখে মনে হচ্ছে না তোমরা দুজন এত ভালো ছাত্রী হতে পারো। তোমাদের বিয়ে বার তো খুব বাজে, ক্লাস টিচার থাকে আর তোমরা কথা বলো। স্যার, কখনো কারো বাইরেরটা দেখে ভেতরে কি আছে বোঝা যায় না, ঠিক তেমনটাই আমরা। বেশ বড় বড় কথাও তো বড় দেখছি। স্যার, ওর কথায় কিছু মনে করবেন না, ও আসলে এইরকমই। তুমি বসো, আর এই মেয়ে তুমি কান ধরে দাঁড়িয়ে থাকো। লিমাকে উদ্দেশ্য করে পড়ল। কিছুক্ষণ পরে বেল বাজতে অভি ক্লাসরুম থেকে বের হয়ে গেল। সাথে সাথে লিমা বসে পড়ল আর ক্লাসের সবার গুঞ্জন শুরু হয়ে গেল। তাদের পাশে বসে থাকা মেয়েগুলো আলোচনা করছে। হাই, অভি স্যার কি হ্যান্ডসাম, তাই না? আমি তো দেখেছি, হা হয়ে গেছি। এতদিন ছিল জ্যান স্যার, এখন আরো একজন নতুন স্যার। হাই, মেরা দিল লে গেয়া। হ্যাঁ, স্যার যতই হ্যান্ডসাম হোক আমার জ্যানের মতো না। তোর জ্যানের মতো না মানে? আমার জ্যান মানে আমার জায়ান, মানে আমি জায়ানকে ভালোবাসি। তোরা সবাই জায়ান বাদে সব স্যারের দিকে নজর দিতে পারিস, আমি কিছুই বলবো না। আইসে, যেই না চেহারা তার আবার পেয়ারা। অপমান করিস, দেখিস কিছুদিন পরে আমি জায়ান স্যারের বউ হব, তখন কপাল চাপড়াস। শুধু কলেজ থেকে বের হতে দে, তারপরে জায়ান স্যারকে প্রস্তাব পাঠাবো।
তুই প্রস্তাব পাঠাবি আর চ্যান স্যার তোর প্রস্তাব গ্রহণ করলো? আরে জায়ান স্যারের বাবার সাথে আমার আব্বুর খুব ভালো সম্পর্ক। জায়ান স্যারের বাবা নাকি আমার সাথে জায়ান স্যারের বিয়ের কথা বলেছিল। ঢং, এই যে কথা বানিয়ে বলতে পারিস সেটা আমি খুব ভালো করেই জানি। এতক্ষণ লামিয়া আর লিমা দুজনে মিলে মেয়ে দুটোর কথা শুনছিল। লামিয়ার কেন যেন খুব রাগ হচ্ছিল। লামিয়ার মনে হচ্ছিল মেয়েটার চুলের মুঠি ধরলে তার শান্তি লাগতো, কিন্তু কেন এত রাগ হচ্ছে সে বুঝতে পারছে না। জ্যান তার হাজবেন্ড দেখে কি এত রাগ হচ্ছে? লামিয়া মনে মনে বলল, ঢং কত! অন্যের স্বামীর দিকে নজর দিস, লজ্জা করে না তোদের? একটা বিবাহিত লোকের দিকে কেমন করে অন্য নজরে তাকাস? তোদের তো লজ্জা থাকা দরকার। তোদের আবার লজ্জা থাকবে কেমন করে? তোরা তো নির্লজ্জ। তোদের কাজই শুধু অন্যের স্বামীর থেকে নজর চাওয়া। বেয়াদব মেয়ে কোনোকার। পারলে আমি এক্ষুনি ঠেকিয়ে চর মারতাম দুটোকে। ইস, এত রাগ হচ্ছে কেন? কি রে, কেমন ভাবে ওইদিকে তাকিয়ে কি ভাবছিস? কিছু না, তোমার কেমন জানি ভালো লাগছে না রে। চল ক্যান্টিনে যাই। প্রতিদিন তোকে আমি ঠেলে ঠেলে ক্যান্টিনে নিয়ে যেতে পারি না, আজকে কি এমন হলো যে ক্যান্টিনে যাবি? সূর্য আজকে কোন দিকে উঠেছে রে? পশ্চিম দিকে না তো? ইয়ার কি করিস না তো, চল, ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, চল। দুজনে ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেল। এমন সময় প্রিয়ন এসে বলল, লামিয়া, জি চাচা, কিছু বলবেন? প্রিন্সিপাল স্যার তোমাকে ডাকছে। আমাকে ডাকছে? আমাকে কেন প্রিন্সিপাল স্যার ডাকবে? আমি তো জানি না, আমাকে শুধু স্যার বলল আপনাকে ডেকে দিতে। জি চাচা, আপনি যান, ও যাচ্ছে। লামিয়ার কথা শুনে প্রিয়ন চলে গেল। যেতেই রিমা বলল, কি রে, তুই আবার কি গন্ডগোল পাকিয়েছিস যার কারণে জায়ান স্যার তোকে ডাকছে? না, তুই তো গন্ডগোল পাকানোর মতো মেয়ে না, যার কারণে জায়ান স্যার তোকে ডাকবে। তোর মতো ভদ্র মেয়ে এই কলেজে আর একটা নেই বললেই চলে। একটু চল না আমার সাথে, দুজনে একসাথে যাই স্যারের কাছে। না বোন, তুই একাই যা, আমি যেতে পারবো না। স্যার তোকে ডেকেছে, আমাকে তো আর ডাকেনি। আমি গেলে যদি স্যার রাগ করে তখন কি হবে? তার থেকে ভালো তুই একাই যা। তুই চল না, কিছুই বলবে না। না ভাই, আমি এসবের মধ্যে নেই। তোকে যেতে বলেছে, তুই যা। আমি বরং এখানে দাঁড়িয়ে থাকি, তুই আসলে দুজনে মিলে একসাথে না হয় ক্যান্টিনে যাব। লামিয়া আর না পেরে একাই চলে গেল। লিমা দাঁড়িয়ে থেকে ভাবছে কি করা যায়। হঠাৎ অভির করা অপমানের কথা তার মনে পড়ল। ভাবলো অভির থেকে প্রতিশোধ নিতে কি করা যায়। আশেপাশে তাকাতেই দেখলো পার্কিং লটে অনেকগুলো গাড়ি দাঁড় করানো। লিমা দৌড়ে গাড়িগুলোর কাছে গেল। এখানকার সব গাড়ি তো মোটামুটি চেনা, আর এই মোটর সাইকেলটা তো আমি কখনো দেখিনি। এটাই হয়তো ওই অভিকবির গাড়ি। হ্যাঁ, এটাই হবে। এখন কি করা যায়? হ্যাঁ, আইডিয়া। তাই আর পাঞ্চার করা যায়। দেখি আজকে কিভাবে বাড়িতে যায়। লিমা মোটর সাইকেলের টায়ার পাংচার করে দিয়ে ভোট দিল। অন্যদিকে তার এসব কাণ্ড যে একজন দেখলো সেদিকে সে খেয়াল করলো না। অভি এসেছিল একটু বাইরে যাবে, টিফিন টাইম, এই ফাঁকে কাজটা করে নিতে। এসে দেখে লিমার এমন কাণ্ড। তোমাকে তো আমি পরে দেখে নিব মিস্টার লিমা। তুমি যদি চলো ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। স্যার, আসতে পারি? ভেতরে আসুন। জ্যানের অনুমতি পেয়ে লামিয়া ভিতরে প্রবেশ করলো। ভেতরে প্রবেশ করতে দেখলো জ্যান ল্যাপটপে কাজ করছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন জ্যান কিছু বলছে না, তখন লামিয়া বলল, স্যার, আপনি আমাকে দেখেছিলেন হয়তো কিছু বলার জন্য। কিছু কি বলবেন? লামিয়ার কথা শুনে জ্যান ল্যাপটপ অফ করে লামিয়ার দিকে তাকালো। তাকাতেই জ্যানের হার্টবিট বেড়ে গেল। আজকে লামিয়া একটা হালকা গোলাপি রঙের লং জামা পরেছে, সাথে সাদা হিজাব। দেখতে খুব সুন্দর লাগছে। ঠোঁটগুলোর দিকে তাকাতে যেন নেশা ধরে যাচ্ছে। গোলাপি রাঙা ঠোঁট। জ্যানের মনে হচ্ছে এই ঠোঁটগুলোর অমৃত পান করলে তার জীবন ধন্য হয়ে যাবে। জ্যানের এমন দৃষ্টি দেখে লামিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কিছু কি বলবেন স্যার? কিছু না বললে আমি চলে যাব। আমার অনুমতি ব্যতীত এক পাও নড়তে পারবে না তুমি। কথাগুলো বলতে বলতে জ্যান লামিয়ার দিকে এগিয়ে আসতে লাগলো। জ্যানকে এভাবে আসতে দেখে লামিয়া এক পা করে পিছিয়ে গেল। জ্যান তার কোমর ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে আসলো। স্যার, কি করছেন আপনি? ঠিক আছেন? এখন আমি তোমার সান না, এখন আমি তোমার হাজবেন্ড।
তাই স্যার বলা বাদ দাও। মানে? তুমি তোমার ঠোঁটে কি দিয়েছো? ঠোঁটগুলো এত লাল দেখাচ্ছে কেন? আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে ঠোঁটগুলো খুব টানছে আমাকে। আমি কি তোমার ঠোঁটগুলো ছুঁয়ে দেখতে পারি? স্যার কিছু কি বললেন? লামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জায়ান তার ওষ্ঠদ্বয় লামিয়ার গোলাপি রাঙ্গা ওষ্ঠের সাথে মিলিত করে দিল। সাথে সাথে লামিয়ার সমস্ত শরীর অবশ হয়ে আসার উপক্রম হলো। হাজার চেষ্টা করেও তার চোখ খোলা রাখতে পারল না। তার শরীরের সমস্ত ভার জায়ানের উপর ছেড়ে দিল। জায়ান তাকে কোলে তুলে নিয়ে রুমে থাকা সোফায় বসালো। জায়ান তো অমৃত সুধা পান করতে ব্যস্ত। লামিয়া আর না পেরে জায়ানের সাথে রেসপন্স করতে লাগলো। দুহাত দ্বারা জায়ানের চুলগুলো মুষ্টিবদ্ধ করে নিল। এতে যেন জায়ান আরো পাগল হয়ে গেল। প্রায় 10 মিনিট পর জায়ান লামিয়ার ওষ্ঠদ্বয় ছেড়ে তারপর গলদেশের ছোট্ট ছোট চুমুতে ভরিয়ে দিল। হঠাৎ করে লামিয়া জায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ছুটে রুম থেকে বেরিয়ে গেল। লামিয়ার ধাক্কায় জায়ানের হুঁশ ফিরে এলো। ও শিট, এটা আমি কি করলাম? নিজেকে সামান্য কন্ট্রোল করতে পারলাম না। তার অনুমতি ব্যতীত তাকে স্পর্শ করলাম। আমাকে কি ভাবলো? আমাকে তো ভুল বুঝলো মেয়েটা। জায়ান ডাকে নিজে চুল খামচে ধরলো। অন্যদিকে দূরে একটা ফাঁকা জায়গায় গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। লজ্জায় তার চোখমুখ লাল হয়ে গেছে। তার সাথে কি হলো এসব ভাবতেই লজ্জায় চোখমুখ লাল হয়ে আসছে। নিজেকে কিছুটা স্বাভাবিক করে লিমাকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সে ক্যান্টিনে গিয়ে পৌঁছালো। কি রে তুই এখানে? আমি তো তোকে সেই কখন থেকে খুঁজছি। আমাকে বললে ওখানে দাঁড়িয়ে থাকবি, আমি তো তোকে ওখানে খুঁজে না পেয়ে কখন থেকে খুঁজছি, আর তুই এখানে এসে বসে আছিস। আমি ভাবলাম তুই হয়তো ক্যান্টিনে চলে আসবি, তাই আমিও ক্যান্টিনে চলে আসলাম। আচ্ছা সব কথা বাদ দে, কিছু খাবি? কিছু কি খাওয়া যায়? আমি তো একটা বার্গার অর্ডার করেছি, সাথে ড্রিঙ্কস। তাহলে আমার জন্য একটা শর্মা আর একটা মিরিন্ডা অর্ডার কর। লিমা গিয়ে কাউন্টারে অর্ডার করে আসলো। কিছুক্ষণ পর তাদের খাবার দিয়ে গেল। লামিয়া খেতে লাগলে হঠাৎ লিমা বলে উঠল, এই লামিয়া। বল, কি বলবি? এমন ভাবে ডাকছিস মনে হচ্ছে আমি তোর থেকে 10 হাত দূরে। তোর ঠোঁট দুটো এমন লাল হয়ে আছে কেন রে? কই না তো, আমার ঠোঁট তো আগে থেকেই এমন। সেটা তো আমিও জানি, কিন্তু এখন মনে হচ্ছে আর একটু বেশি লাল। কালো কালো হয়ে গেছে, জখম হয়ে গেছে মনে হচ্ছে। যা কি কি সব বলছিস। হয়তোবা তখন বইয়ের সাথে ব্যথা পেয়েছি, তাই এমন হয়েছে। যা তো প্রশ্ন করিস কেন? কি রে, বইয়ের সাথে ব্যথা পেলে এমন হবে? তুই কি আমাকে গাধা পেয়েছিস? দাল মে কুছ তো কালা হ্যায়। ডালে কোনো কিছু কালা ফালা কিছু নেই। বেশি বেশি কথা বলিস না। খা, আবার ক্লাস শুরু হয়ে যাবে না। লিমা আর কিছু না বলে চুপচাপ খেতে লাগলো। আম্মু আম্মু, কি হয়েছে? কলেজ থেকে এসেই এমন চিল্লাচ্ছিস কেন? একটু লেবুর শরবত করে দাও তো, প্রচন্ড তেষ্টা পেয়েছে। রোদে জীবন শেষ হয়ে গেল। রুমে যাও, আমি তোর জন্য লেবুর শরবত আনছি। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখলো তার টেবিলের উপর লেবুর শরবত। এক মুহূর্ত দেরি না করে ঢকঢক করে খেয়ে নিল। আহ কি শান্তি, এখন একটা ঘুমের দরকার। সেই ঘটনার পর থেকে আজ 15 দিন হয়ে গেল লামিয়ার জায়ানের দেখা হয় না। এদিকে লামিয়ার অবস্থা করুণ। এই কয়েকদিনে জায়ানকে সে পাগলের মতো ভালোবেসে ফেলেছে। একদিকে লামিয়া ভাবছে জায়ান হয়তো রাগ করেছে সেদিন ওভাবে আসার জন্য, ওদিকে জায়ান ভাবছে লামিয়া হয়তো সেদিনের কারণে জায়ানকে খারাপ ভাবছে, তাই লামিয়া তার সামনে আসছে না। লামিয়া দেখ তো কে এসেছে, এত রাতে আবার কে আসলো? তোর বাবা তোর একটু পরে আসবে। এই মেয়ে দেখছিস কলিং বেল বাজছে, কখন থেকে? দরজাটা খুলে দে। লামিয়ার কোনো সার শব্দ না পেয়ে আফসানা খান নিজে চলে গেলেন দরজা খুলতে। দরজা খুলে সামনে জায়ানকে দেখে সে চমকে গেল। আরে বাবা ভিতরে এসো। আসবে তাহলে একবার খবর দেবে না তোমার শ্বশুরের কাছে? আসলে আন্টি, মামুনি হঠাৎ করে বলল আসতে। আসার কোনো প্ল্যান ছিল না। সে যে বিয়ের পরে চলে গেলে আর তো আসবে না। এসেছো ভালো হয়েছে, আবার এত কিছু আনতে গেলে কেন? এত কিছু কোথায় আন্টি, সামান্য কিছু আছে এখানে। জায়ানের হাত থেকে জিনিসগুলো নিয়ে আফসানা খান বলল, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও, দেখো রুমে লামিয়া আছে। জি। জায়ান চলে যেতেই পারে। আফসানা খান জিনিসগুলো রান্নাঘরে রেখে দ্রুত আরিফুল খানকে ফোন করে সব কথা বলেন।
জ্যান রুমের ভিতর ঢুকেই দেখলো লামিয়া মনোযোগ সহকারে পড়ছে। জ্যান চুপচাপ গিয়ে বিছানার উপর বসলো। লামিয়া পড়তে পড়তে হঠাৎ করে বিছানায় তাকালে জ্যানকে দেখে কিছু বলল না। জ্যান কিছুটা অবাক হলো, চুপচাপ রইলো। হঠাৎ লামিয়া বলে উঠল, আপনি তো দেখছি খুব খচ্চর লোক, ঘুমের মধ্যে এসে বিরক্ত করেন। এখন আবার পড়তে বসেছি, তবু আপনি সেই বিরক্ত করছেন। একটা বিরক্ত কেন করেন? আমি তো জানি আপনি আমার কল্পনা। আপনাকে ধরতে গেলেই আপনি উধাও হয়ে যাবেন। বিরক্ত না করে পড়তে দিন তো। লামিয়ার এমন কথা শুনে জ্যান মিটমিট করে হাসলো। সে বুঝতে পেরেছে লামিয়া তার প্রেমে খুব ভালো করেই পড়েছে। লামিয়া তাকে সবসময় কল্পনা করে, ভাবতেই তার শান্তি লাগছে। আমাকে ছুঁয়ে দেখতে পারো, আমি কিন্তু হারিয়ে যাব না। বলছি না বিরক্ত না করে আমাকে। এখন জানতো এখান থেকে, সামনে আবার এমনিতেই পরীক্ষা। আপনার চিন্তায় চিন্তায় পড়তে পারছি না। আমাকে সে শুধু ডিস্টার্ব করছেন। নিজেই তো একগাদা কথা শুনিয়ে গেছেন, ভালো রেজাল্ট না করলে কিন্তু খবর আছে। এখন নিজে এসে আমাকে ডিস্টার্ব করতে। চলে যাব, সত্যি কিন্তু চলে যাব। যান 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 তো। লামিয়া আর কিছু বলতে পারলো না। এতক্ষণে তার জ্ঞান ফিরল। তার সামনে সত্যি সত্যি জায়ান আছে। ভাবতে তার সমস্ত শরীর হিম হয়ে গেল। তোতলাতে তোতলাতে লামিয়া বলল, আপনি সত্যি সত্যি এসেছেন? না, আমি আসিনি তো। আমার ভূত এসেছে নাকি আমি তোমার হ্যালোসিনেশন? লামিয়া তো লজ্জায় শেষ। এতক্ষণ যা যা বলেছে সব জান সব কিছু শুনেছে। ভাবতে সে দিল একটা ভোদর, এক দৌড়ে রান্নাঘরে চলে গেল। কিরে, এভাবে তাড়াতাড়ি করছিস কেন? জামাইকে ফ্রেশ হতে বলেছিস? সে কখন এসেছে? মায়ের কথায় লামিয়া কাচুমাচু করেই বলল, না তো। এত বড় ঢিঙ্গি মেয়ের বুদ্ধি শুদ্ধি এখনো কিছু হয়নি। ছেলেটা সেই কখন এসেছে, এখনো ফ্রেশ হয়নি। আল্লাহ মাহবুদ ভালো জানেন এই মেয়ের কবে বুদ্ধি হবে। যা তুই তাড়াতাড়ি গিয়ে জামাইকে ফ্রেশ হতে বল। আমি যাব। তুই যাবি না তো কে যাবে? যা তাড়াতাড়ি রুমে। কত রাত হয়ে গেল, ছেলেটা নিশ্চয়ই খিদা পেয়েছে। রান্না প্রায় শেষের দিকে, এই ফলগুলো নিয়ে যা। আসনা খানের কথার মতো লামিয়া ট্রে হাতে নিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। রুমে প্রবেশ করতে দেখলো জ্যান ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে। এগুলো খেয়ে নিন। এতগুলো আমি খেতে পারবো না তো, তুমি আমার সাথে হেল্প করো। না, এগুলো আপনার জন্য এনেছি, আপনি খান। আমার জন্য এনেছো ভালো কথা, তুমি আমার সাথে খাবে। আমি খেতে বলেছি আমার সাথে। জ্যান নিজে খাচ্ছে, সাথে লামিয়াকে খাইয়ে দিচ্ছে। লামিয়া খাবে না, তবুও জোর করে খাওয়াচ্ছে জ্যান তাকে। যাও, এগুলো রেখে এসো। লামিয়া ট্রে নিয়ে সে যে রুম থেকে বের হয়ে গেল, আর তাকে দেখা গেল না জ্যানের আশপাশে। জ্যান শর্ত চেষ্টা করেও লামিয়াকে আর তার সামনে আনতে পারলো না। খাবার টেবিলে, বাবা তুমি খাচ্ছ না কেন? রান্না কি ভালো হয়নি? না না, খাবার ভালো হয়েছে। মাত্র খাওয়া শুরু করলে, এখনো তো অনেক কিছু খাওয়া বাকি আছে। আসলে আঙ্কেল, আসলে নকলে কিছুই না। এগুলো খাওয়ার পরে আবার ডেজার্ট আইটেম খাইতে হবে না তোমাকে? তোমার মতো বয়সে একটা আস্ত গরু খেয়ে ফেলতাম। আর তোমরা এখনকার যুগের ছেলেরা তো কিছু খেতে চাও না, ফিটনেস নষ্ট হবে। বেচার জ্যান পড়ে গেছে মানকার চিপায়। এত খাবার সে জীবনে কখনো একসাথে খায়নি। আর অন্যদিকে জ্যানের এমন অবস্থা দেখে লামিয়া তো হেসে কুটি কুটি। জ্যান শুধু লামিয়ার কর্মকাণ্ড দেখছে, না কিছু বলতে পারছে না সহ্য করতে পারছে। খাওয়া দাওয়া শেষে জ্যান রুমে গিয়ে বিছানায় বসে পড়ল ধপ করে। বেচারার খাওয়া এত বেশি হয়ে গেছে যে পেট ফুলে ফুটবলের মতো হয়ে গেছে। শ্বশুর বাড়িতে যে মানুষ জামাইকে এভাবে আদর করে আমি আজও জানতাম না। এটা তো জামাই আদর করার নামে অত্যাচার না। এখন তো নড়াচড়া কিছুই করতে পারছি না। প্রায় ঘন্টা খানিক পরে লামিয়া গুটি গুটি পায়ে নিজের রুমে প্রবেশ করলো। দেখলো জ্যান শুয়ে আছে। লামিয়া ভাবলো জ্যান হয়তো ঘুমিয়ে গেছে, তাই সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে লামিয়া জ্যানের পাশে শুয়ে পড়লো। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর হঠাৎ লামিয়া বুঝতে পারলো তার চোখে মুখে গরম বাতাস আসছে পড়ছে। লামিয়া একসময় ধপ করে চোখ খুলে সামনে তাকালো। মুখের উপরে জ্যানকে দেখে সে চমকে গেল। আপনি এখানে কি করেন? ঘুমাননি? আমি আমার বউয়ের কাছে থাকবো না তো কার কাছে থাকবো? আমি ঘুমাইনি, শুধু চোখ বন্ধ করেছিলাম। যান এখান থেকে, সরেন, ঘুমান, আমাকেও ঘুমাতে দিন। হাই, আমাকে জান বললা? আমি তো তোমার জানি, শুধু জান নয়, বাবু সোনা,
কলিজা আত্মা সব কিছু। তোমার বাচ্চার বাবাও আমি। জায়ানের এমন বেফাস কথাবার্তায় লামিয়া লজ্জায় তার মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আমি আপনাকে জান বলেছি, এটি কি বললো? এই জান সে জান নয়, আমি বলেছি আপনি এখান থেকে সরে গিয়ে শুয়ে পড়েন। কোথা থেকে সরে গিয়ে শুয়ে পড়বো সেটা তো বলো। ছি, আপনি এমন কেন? আপনাকে দেখে তো মনে হয় না আপনি এত নির্লজ্জ। আপনাকে দেখে তো মনে হয় আপনি ভাজা মাছটা উল্টে খেতে জানেন না। এত নম্র, ভদ্র, গম্ভীর টাইপের ছেলে। প্রত্যেকটা ছেলেই তার বউয়ের কাছে নির্লজ্জ। কে বলেছে আমি সবার সামনে ভাজা মাছ উল্টে খেতে জানি না? কিন্তু বউয়ের সামনে আমি ভাজা মাছ উল্টে খেয়ে সাথে কাটা সহ খেয়ে ফেলতে পারি। বাইরের মানুষের সামনে আমি নম্রভদ্র গম্ভীর টাইপের মানুষ, আর নিজের বউয়ের সামনে আমি নির্লজ্জ একটা ব্যক্তি। জায়ানের এমন সহজ স্বীকারোক্তিতে লামিয়া আরো লজ্জা পেয়ে গেল। তখন যেন কি বলেছিলে? আমি নাকি তোমার স্বপ্নের সব সময় আসি, এটা কি সত্য? না, এগুলো আমি কখন বলেছি? আমার তো কিছু মনে পড়ছে না। এমনি একটা ভুলভাল কথাবার্তা বলেন আপনি। আসলেই তো এমনই ভুলভাল কথাবার্তা বলি আমি। কি করব বলো? কানে মনে হয় আমি কম শুনি। তাই তো তখন কে যেন বলল সে আমাকে ছুঁয়ে দেখতে চায়। আমি কিন্তু এখন তার সামনেই আছি, সে চাইলে আমাকে ছুঁয়ে দেখতে পারে। জায়ানের এমন কথাবার্তায় লামিয়া লজ্জায় লাল হয়ে মনে মনে ভাবছে, ইয়া মাবুদ, কেন যে আমি তখন এই কথাগুলো বলতে গিয়েছিলাম। আল্লাহ, তুমি মাটি ফাঁক করো, আমি তার ভেতরে চলে যাই। না হয় আমাকে কেউ এক গ্লাস পানি দাও, আমি ডুবে মরি। লামিয়া এবার চোখের দিকে তাকালো। জায়ানের চোখে তাকাতেই তার সমস্ত শরীর হিম হয়ে এলো। সে জায়ানের চোখে আজ অন্য কিছু দেখতে পাচ্ছে, যে চোখে তার মৃত্যু হবে নিশ্চিত। সে তো ছোট নেই যে এই তাকানোর মানে সে বুঝতে পারবে না। জায়ানের শরীরের স্পর্শে লামিয়ার ঘোর কাটলো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। ব্যাডলি নিড ইউ। বলতে বলতে জায়ান লামিয়ার সমস্ত গলদেশে ছোট ছোট চুমুতে ভরিয়েছিল। লামিয়া চোখ মুখ খিচে বিছানার চাদর শক্ত করে আঁকড়ে ধরল। একসময় সহ্য করতে না পেরে জায়ানের মাথার কোকড়া চুলগুলো খামচে ধরল। এবার তার ঠোঁটের দিকে অগ্রসর হলো। জায়ানের ঠোঁট দ্বারা লামিয়ার ঠোঁট দুটো পরম আবেশে আঁকড়ে ধরল। একসময় লামিয়াও রেসপন্স করতে লাগলো। চারিদিকে নিস্তব্ধ রাত, সেই সাথে দুটো শরীর মেতে উঠেছে এক আদিম খেলায়। দুটো হৃদয় হয়ে গেল এক, যা একে উপরের পরিপূর্ণ। জায়ানের বুকে লামিয়া ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আই অ্যাম রিয়েলি সরি। আসলে আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। তোমাকে আর একটু সময় দেওয়া দরকার ছিল। প্লিজ তুমি এভাবে কেঁদো না, তাহলে আমার কষ্ট হয়। জায়ানের কথায় লামিয়া কান্না থামিয়ে দিল, কিন্তু ফুপানোর শব্দে তার শরীর ঠিকই দুলতে লাগলো। অনেক রাত হয়ে গেছে, চলো আগে গোসল করে তারপর ঘুমাবে। উঠতে পারবে তুমি? আচ্ছা থাক, তোমাকে উঠতে হবে না। বলেই লামিয়াকে জায়ান কোলে তুলে নিল। সাথে সাথে লামিয়া ব্যথা পাচ্ছি বলে লামিয়াকে জায়ান কোলে তুলে নিল। সাথে সাথে লামিয়ার কথায় জায়ান কান্না দিয়ে লামিয়াকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল। শাওয়ারের পানি গায়ে পড়ার সাথে সাথে লামিয়ার সমস্ত শরীর যেন অবশয়ে আসার উপক্রম। লামিয়াকে গোসল করিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজে গোসল করে বের হলো। দেখলো যেভাবে লামিয়াকে শুয়ে দিয়ে গেছে সেভাবে শুয়ে আছে লামিয়া। পেইন কিলার আছে? বেডসাইড টেবিলের ড্রয়ারে। জায়ান আর কথা না বলে চুপচাপ সেখান থেকে পেনকিলার নিয়ে লামিয়াকে খাইয়ে দিল। তারপর জায়ান ওকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল। বিকট ফোনের আওয়াজে লামিয়ার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি করে বিছানায় হাতের ফোনটা রিসিভ করে কানে ধরতে ও পাশ থেকে ভেসে আসলো, দোস্ত আমারে বাঁচা, না হলে আমি মরে যাব। সকাল সকাল ফোন দিয়ে কি শুরু করে দিয়েছিস? কি হয়েছে সেটা বল। সকাল সকাল মানে 11টা বেজে গেছে, তুই এখনো ঘুম থেকে উঠিসনি? 11টা বেজে গেছে? হায় আল্লাহ, আমাকে কেউ ডাক দেয়নি কেন? তুই তো এত দেরি করে উঠিস না, আজকে এত দেরি করে উঠলি? নিশ্চিত তুই রাত জেগেছিলি। আমি তো আগেই বলেছি দাল মে কুচ কালা হ্যায়। তুই তো স্বীকার করিস না, আর আমাকে বলিস আমি তোর বেস্ট ফ্রেন্ড। লিমার কথায় লামিয়া থতমত খেয়ে পড়ল। ডালের মধ্যে কালাপালা কিছুই নেই। আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই দেখে আজকে উঠতে আমার দেরি হয়েছে সকালে। এখন বল, ফোন দিয়ে কান্না করছিস কেন? কি হয়েছে? লামিয়ার কথাই লিমার যেন মনে পড়ল সে কিসের কারণে ফোন দিয়েছে। আবারও একা কান্না করতে করতে লিমা বলল, দোস্ত আমার জীবন শেষ, বরবাদ হয়ে গেল। আমাকে বাঁচা, তা না হলে আমি কিন্তু মরে যাব।
আমার বাবা মাকে বোঝা, তারা আমার কথা কিছুতেই শুনছে না। এভাবে আমার উপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। আমি বরবাদ হয়ে যাব রে, শেষ হয়ে যাব রে, শেষ হয়ে যাব। আমি আর এই পৃথিবীতে থাকবো না, চলে যাব মঙ্গল গ্রহে। ধুর, ন্যাকামি বাদ দিয়ে কি হয়েছে সেটা আগে বল, তা না হলে আমি ফোন রাখছি। না না, ফোন রাখিস না, আমি বলছি। অফিসার আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমার বাবা মা তো এক পায়ের ওপর দাঁড়িয়ে আছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি ওই খারুজ মার্কা ছেলেকে বিয়ে করব না রে। আমি জানি এই ছেলে আমাকে শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করবে, যাতে ঠিকমতো বিয়াস দিতে পারে। এই সাধারণ ব্যাপার নিয়ে টেনশন করার কোনো মানে হয়? তোর কাছে এটা সাধারণ ব্যাপার মনে হচ্ছে? আমার বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল জানিস। আমি প্রেম করে বিয়ে করব, বাবা মা মেনে নেবে না, অনেক যুদ্ধ করে আমরা একসাথে হব। আমার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তার বাচ্চা কাচ্চা হবে। আমার নাতি নাতনিদের আমি শোনাবো আমাদের যুদ্ধ করে বিয়ের কথা। সব আশায় পানি ঢেলে দিচ্ছে রে অফিসার। বিয়ে করেনি অফিসারকে, বিয়ের পরে স্যারকে কানে মোচড় দিয়ে ঘুরাবি তোর পেছনে পেছনে। তারপর তোর ভবিষ্যৎ নাতি নাতনিদের বলিস কিভাবে স্যারকে নিজের পেছনে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিস, তাহলেই তো হয়ে যায়। আর শোন, গম্ভীর রকচটা মানুষগুলোই তার বউকে বেশি ভালোবাসে। তোর কথায় অবশ্যই যুক্তি আছে। তাহলে কি বলিস, বিয়েটা কি করে নেব? আমি তো এক পায়ের উপর দাঁড়িয়ে থেকে বলছি, বিয়েটা করে নিয়ে ঢুকবি না তুই। আচ্ছা, তাহলে আমি রাজি হয়ে যাই, কি বলিস? হঠাৎ লিমা সন্ধিয়ান গলায় পড়ল, আচ্ছা, তুই কেমন করে জানলি যে গম্ভীর রকচটা মানুষ বউকে বেশি ভালোবাসে? শোন না, পরে কথা বলি, আম্মু ডাকছে। তাদের করে ফোনটা কেটে দিল লামিয়া। আর কোনো কিছু বলার সুযোগ দিল না। ফোন কেটে দিয়ে লামিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। গম্ভীর রকচটা পুরুষ বউকে ভালোবাসে, তাই না? বউরা কি তাদের ভালোবাসে না? জায়ানের হঠাৎ কথা শুনে লামিয়া চমকে জায়ানের দিকে তাকালো। আপনি কখন উঠলেন? আপনি যখন আপনার হাজবেন্ডের নামে প্রশংসা করছিলেন তখন। এখন কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে কি, নাকি ডাক্তারের কাছে নিয়ে যাব? বেচারা জায়ানের এমন কথা শুনে লামিয়া লজ্জায় দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। উঠেছিস? যা তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে তোর রুমে যা, দুজনে একসাথে খেয়ে ওঠ। তোমরা খাবা না? না, আমি আর তোর বাবা খেয়েছি, এখন তোরা দুজন শুধু বাকি আছিস। দেখ, আমি সুন্দর করে টেবিল সাজিয়ে রেখেছি, নিয়ে তোর রুমে যা। লামিয়া খাবার নিয়ে রুমে যেতেই দেখলো জায়ান নেই। ওয়াশরুম থেকে পানির আওয়াজ আসছে। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজে পিছনে তাকিয়ে দেখে জায়ান ভেজা শরীরে বের হয়ে আসছে। লামিয়া কেমন যেন চোখে তাকিয়ে আছে জায়ানের দিকে। জায়ান সেটা খেয়াল করে মিটিমিটি হাসছে। তোমার বর তোমারই, চাইলে তুমি খেয়ে ফেলতে পারো তোর বরকে, তোমার বর তোমাকে কিছু বলবে না। লামিয়া হক চকিয়ে গেল, কিন্তু জায়ানকে বুঝতে দিল না, স্বাভাবিকভাবেই পড়ল। সেটা আমি ভালো করেই জানি। এখন কেন আবার গোসল করলেন? ঠান্ডা লেগে যাবে তো। বাহ, এক রাতেই এত পরিবর্তন! আই অ্যাম ইমপ্রেস। বাহিরে কাজ আছে, গরমে সারাদিন অনেক কাজ করতে হবে, যে গরম পড়ছে তাতে জীবন শেষ হয়ে যাবে, তাই আবার গোসল করলাম। আজকেই চলে যাবেন? তুমি বললে আমি কিছুদিন থেকে যাব, খুব তাড়াতাড়ি তোমাকে নিয়ে যাব এখান থেকে। পরে কথা হবে, আগে খাবারগুলো খেয়ে নিন, অনেক দেরি হয়ে যাচ্ছে। খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে তো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ঠিক আছে, আমি বসছি, তুমি আমাকে খাইয়ে দাও। আমার এখন হাত দেখে খেতে ইচ্ছে করছে না। আমি আপনাকে খাইয়ে দেব? অসম্ভব, কখনোই না, আমার দ্বারা কখনো এটা হবে না। তোমার দ্বারাই হবে, তুমি আমাকে খাইয়ে দেবে, তা না হলে আমি কখনোই খাবো না, এমনি চলে যাব না খেয়ে। বাকিটা তোমার ইচ্ছা। আপনি কিন্তু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেইল করছেন। আপনি খুব ভালো করেই জানেন আমি খুব সফট হার্টেড মানুষ। আপনি ভাবলেন কি করে আপনি ব্ল্যাকমেইল করলেন আর আমি খাইয়ে দেব? নিজেটা নিজে খেয়ে নিন। এবার জান কিছুটা সিরিয়াস ভাব নিয়ে পড়ল। তোমাকে কে বললো যে আমি সিরিয়াসলি বলছি না? আমার সত্যি হাত দিয়ে খেতে ইচ্ছে করছে না, তুমি খাইয়ে দাও, না হলে আমি কিছুই খাবো না। চললাম আমি, বলে জান নিজের মতো রেডি হতে লাগলো। কিছুক্ষণ বসে থেকে লামিয়া জানকে টেনে বিছানায় বসিয়ে দিল, তারপর নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। যেন এক টুকরো পরোটা নিজ হাতে তুলে লামিয়ার মুখের সামনে ধরলো। আপনি খান, আমি পরে খেয়ে নিব। আমি জানি তুমি পরে খেয়ে নেবে, কিন্তু আমার হাতে তো একটু খাও। পরের বার তুমি দিয়ে ছাতে খেয়ে নিও, এখন আমার হাতে খাও। নাকি আমার হাতে খেতে তোমার অসুবিধা? না না,
অসুবিধা হবে কেন? বলে জায়ানের হাত থেকে খেয়ে নিল। কিছু সময় পর জায়ান সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। আফসানা খান আর আরিফুল খান শতবার থাকতে বললেও সে থাকলো না। আব্বু আম্মু এত টেনশন করছো কেন? আমি তো অনেকবার থাকতে বলেছিলাম, তার যেন কি কাজ ছিল তাই থাকতে পারলো না। পরের বার এসে থাকবে বলেছে, এত চিন্তা না করে চলো। এখানে বসে থেকে ভালোই লাগছে বল, বাতাস আছে, কুলকুল আবহাওয়া। আসলে বল তো, গাছের নিচে বসলে আলাদা একটা শান্তি আছে, যা ওই বিল্ডিং ঘরে নেই। তোর কথা মতো তো আমি হ্যাঁ বলে দিলাম বিয়েতে। জানিস ওই বেটা শুধু জ্বালায়। ভালোই তো, জ্বালাবেই তো। বউকে জ্বালাবে না তো কাকে জ্বালাবে? বাহ বাহ, খুব ভালো। একদিনেই তো তুই স্যারের পক্ষ নিয়ে কথা বলছিস। আমি তো তোর কেউই না, তাই না? তুই আমার বেস্টি, সে আমার দুলা ভাই। এখন বল, স্যার বলল এখানে বসে থাকতে, স্যারের তো আসার কোনো নামই নেই। কি জানি, ওই খাট আসবে তাই ভালো জানে। লিমা, তোকে একটা কথা বলতে চাই বলতে চাই করে করে বলা হচ্ছে না। কি এমন কথা যে বলতে চাস বলা হয় না? তুই রাগ করবি না তো? প্লিজ আমাকে ভুল বুঝিস না। না, আমি তোকে ভুল বুঝবো কেন? ভনিতা না করে তাড়াতাড়ি বল। আমার না বিয়ে হয়েছে আজ থেকে প্রায় 1 মাস আগে। তোকে বলবো, কিন্তু ওইরকম কোনো পরিস্থিতি ছিল না, হঠাৎ করে সবকিছু হয়ে গেল। আমি নিজেও জানি না। তুই রাগ করিস না প্লিজ। পরিস্থিতির শিকার হয়ে আমি এমনটা করেছি। বিয়ের পর কিছুদিন ট্রমার মধ্যে ছিলাম। তোকে যে বলবো সেটা আমার মাথাতেই আসেনি। তারপর? লিমার এমন গাছেরা ভাব দেখে লামিয়া অবাক। শুধু অবাক নয়, অবাকের উপরে যদি কিছু থেকে থাকে তাহলে সেটাই হয়েছে। লামিয়া তো ভেবেছিল লিমাকে এ কথা বলে তার পিঠে আরো আস্ত থাকবে না, কিন্তু এখানে তো সম্পূর্ণ হিতে বিপরীত। তুই সত্যি অবাক হোসনি? তুই না কত প্ল্যান করতি আমার বিয়েতে তুই অনেক মজা করবি, আর আজকে এই কথা শুনে তুই বসে আছিস? সত্যি আমার উপরে রাগ করিসনি তো? আরে না, রাগ করিনি তো। আর তোর তো এমনি বিয়ে হয়েছে, পরে তো আবার তোকে ধুমধাম করে তুলে নিয়ে যাবে, তাহলে রাগ করবো কেন? আমার কি রাগ করার কথা? লামিয়া জানো এবার আরো অবাক হলো। তার মানে লিমা সবকিছু জানে, কিন্তু কেমন করে? সে তো বলেনি। তাহলে লিমা জানলো কি করে? তাহলে কি লিমা যা ভাবছে তাই জায়েন তাকে বলেছে? তুই আগে থেকে সবকিছুই জানিস, কই আমাকে তো বলিসনি। তোকে কে বললো এইসব? তুই আমাকে বলেছিলি যে আমি তোকে বলবো। তোর কপালে ভালো যে আমি তোর সাথে এখন স্বাভাবিক ব্যবহার করছি। দুলাভাইয়ের বদৌলতে তুই বেঁচে গেলি। তোকে উনি কখন কিভাবে সবকিছু বললো? আমি তো কিছুই জানি না। বাহ, জায়ান স্যার থেকে উনি এখন হয়ে গেছে আমার দুলাভাই। বেশ ভালোই। 1 মাসে এত ভালোবাসা হয়ে গেল যে তুই উনি করছিস। এত ভনিতা না করে কখন কিভাবে সবকিছু হলো বল না। তো তোর তো দেখছি তোর সইছে না রে শোনার জন্য। আচ্ছা শোন তাহলে বলি। তোর আর জায়ান স্যারের যেদিন বিয়ে হলো সেদিন আমি কিছুই জানতাম না। পরের দিন যখন তুই কলেজে আসলি, তোর আসতে তো লেট হয়েছিল। তার আগে স্যার আমাকে বলেছিল আমি যেন স্যারের সাথে ছুটির পর একা দেখা করি। কাউকে বলতে নিষেধ করেছিল। আমি প্রথমে ভেবেছিলাম তোকে সাথে নিয়ে যাব, পরে স্যার নিজেই বলেছিল তোকেও যেন না নিয়ে আসি। প্রথমে কিছুটা অবাক হলেও পরে ভাবলাম হয়তোবা স্যার দরকারি কিছু বলবে। কলেজ ছুটি হওয়ার পর গেলাম। তোকে বলেছিলাম না আমার একটা কাজ আছে, তুই যা, আমি একটু পরে যাব। সেদিন আমি জায়ান স্যারের সাথেই দেখা করতে গিয়েছিলাম। তুই চলে যাওয়ার পর স্যারের সাথে আমি দেখা করি। তখন স্যার আমাকে সব কিছু বলে। আমার তোর উপর রাগ হলো প্রচুর, কিন্তু স্যার বারবার করে বলল তোর কোনো দোষ নেই। তাই আমিও আর তোর উপর রাগ করে থাকলাম না। তুই না হয় না খাওয়ানোর ভয়ে ট্রিট দিসনি, স্যার আমাকে ঠিকই দিয়েছিল। ও, তোকে কি ট্রিট দিয়েছিল? প্রথমে আমাকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমি রাজি হচ্ছিলাম না দেখে বলল একটু দাঁড়াও তুমি, 5 মিনিটে আমি আসছি। তারপরে আমাদের কলেজ থেকে 2 মিনিট দূরে যে একটা বড় রেস্টুরেন্ট আছে না, সেখান থেকে দেখি অনেকগুলো খাবার নিয়ে আসছে। আমার হাতে জোর করে দিয়ে বলল আজকে তো রেস্টুরেন্টে খেলে না, একদিন লামিয়াকে সাথে নিয়ে ট্রিট দেব তোমাকে, সেদিন মন ভরে খেও। দুলাভাই হিসেবে আজকে এতটুকুই করতে পারলাম। তুই কি বলেছিলি? আমি আর কি বলবো, আমি কিছুই বলিনি। তবে দুলাভাই তার একমাত্র শালীর কথা ভুলে যায়নি। তুই তোর বেস্ট ফ্রেন্ডকে ভুলে গেলেও দুলাভাই তার শালীকে ভুলে যায়নি। এত দরদ দুলাভাইয়ের প্রতি?
তোর যেমন তোর দুলাভাইয়ের প্রতি দরদ, আমারও আমার দুলাভাইয়ের প্রতি অনেক দরদ রে। তাই বেশি কথা বলতে আসিস না, কেমন? সরি তোমাদের অনেকক্ষণ বসিয়ে রাখলাম। কথা দিয়ে যখন কথা রাখতে পারেন না, তাহলে অপেক্ষা করতে বলেন কেন? এত দেরি করে কেউ আসে? কার জন্য কখনো অপেক্ষা করেছেন? কখনো করলে বুঝতেন অপেক্ষা করা কতটা কঠিন। এটা কোন ধরনের কথা বলার স্বভাব? স্যার হয়তো কোনো কাজে আটকে গিয়েছিলেন, তাই দেরি হয়েছে, তাই বলে এমনভাবে কথা বলবি? মিসেস, আমি কখনো কারোর জন্য অপেক্ষা করিনি। আপনি চাইলে আমি আপনার জন্য অপেক্ষা করতে পারি। অভির এমন কথাই লিমা কিছুটা অবাক হলো। লিমা ভেবেছিল অভি হয়তো তার এমন কথা শুনে রেগে যাবে, কিন্তু না, অভি রাগ করেনি, বরং তার জন্য অপেক্ষা করতে চাইছে। হঠাৎ লামিয়া বলল, কি বলার জন্য স্যার আমাদের দাঁড়িয়ে থাকতে বলেছিলেন? স্যার না, বলো দুলাভাই। কলেজের ভিতর স্যার আর কলেজের বাইরে তোমার বেস্ট ফ্রেন্ডের টুডুবি, বুঝলে? জি ভাইয়া, বুঝতে পেরেছি। চলো, আজকে আমার পক্ষ থেকে তোমাদের ট্রিট শালিকা। আজকে আমরা 3 জন মিলে দুপুরের খাবার সবাই একসাথে খাবো। কি খাবে না? জি। তারা 3 জনে মিলে শহরের একটা ভালো রেস্টুরেন্টে গেল। সেখানে যে যার মতো নিজের পছন্দের খাবার অর্ডার করলো। কিছু সময় বসে থাকার পর তাদের খাবারগুলো দিয়ে যেতে সকলে খাবার খাওয়া আরম্ভ করলো। যেহেতু প্রায় বিকেল হয়ে গেছে, তাই সকলের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। খাবার শেষে ডেজার্ট আইটেম হিসাবে আইসক্রিম। তারা ধীরে সুস্থে আইসক্রিম খাচ্ছে আর নিজেদের মধ্যে কথা বলছে। হঠাৎ করে সেখানে জ্যান উপস্থিত হলো। আরে জয়ন ভাই, আপনি এখানে? আসেন, বসেন ভাই। অভির মুখে জ্যান শব্দটা শুনে লামিয়া তড়িৎ গতিতে পিছনে তাকালো। দেখলো জ্যান তার পিছনে দাঁড়িয়ে আছে। স্যার না বলে ভাই বলছেন, আমি আপনার স্যার না। শালিকা, রাগ করো না। তোমার হাজবেন্ড আমার ভার্সিটির ছোট ভাই। আমরা আগে থেকেই পূর্ব পরিচিত, বুঝলে? কলেজের স্যার আর কলেজের বাইরে ভাই। ভাই আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসেন। বুঝবো না? তোমার বান্ধবীকে নিতে এসেছি, নিয়ে গেলে কোনো সমস্যা হবে? না না ভাইয়া, ভাবিকে নিয়ে যান, কোনো সমস্যা নেই। জানার এক মুহূর্ত দেরি না করে একটানে লামিয়াকে বসে থেকে উঠিয়ে টেনে বাহিরে নিয়ে যেতে লাগলো। লামিয়াও রোবটের মতো জানের পিছু পিছু চলে গেল। ওদিকে তাকিয়ে না থেকে আমার দিকে তো তাকিয়ে থাকতে পারেন। একমাত্র অদম স্বামীকে একটু মূল্য দিন, তা না হলে দেখবেন স্বামী কখন হাও হয়ে গেছে। যে থাকার সে এমনিতেই থাকবে, যে না থাকার তাকে হাজার চেষ্টা করেও আটকে রাখা যাবে না। কি হলো, এভাবে বসে আছো কেন? সিট বেল্ট বেঁধে নাও। আচ্ছা, আপনি দেখলেন কিভাবে আমি এখানে আছি? আমি তো আপনাকে বলিনি। এমনকি আমি নিজেই জানতাম না যে আজকে রেস্টুরেন্টে আসব। আমিও এই রেস্টুরেন্টে এসেছিলাম একটা মিটিংয়ের কারণে। মিটিং শেষে বের হয়ে যাওয়ার সময় মনে হলো তোমাকে দেখলাম। একটু ভালো করে খেয়াল করে দেখি তুমি, অভি আর লিমা। তাই আমিও চলে গেলাম আমার বউকে নিয়ে আসতে। এত সুন্দর সুযোগ কেউ হাতছাড়া করে? বাপ্পা, বউয়ের প্রতি এত দরদ হয়ে উঠেছে। দরদের কি দেখলে? কেবল তো দরদ শুরু, সামনে আরো কত কি দেখতে পাবে। তোমার পরীক্ষাটা শেষ হোক, তারপরে একেবারে আমাদের বাড়িতে নিয়ে যাই, তখন দেখবে দরদ আর ভালোবাসা কাকে বলে। সেটা তখন দেখা যাবে, এখন আমরা কোথায় যাব? তুমি যেখানে বলবে সেখানেই নিয়ে যাব, একটু লং ড্রাইভে যাব। বাসার সবাই চিন্তা করবে আমি বাড়িতে কিছু বলে আসিনি। অত কথা তোমাকে ভাবতে হবে না। আমি আমার শ্বশুর মশাইকে বলে দিয়েছি আজকে দেরি হবে, তাই কোনো চিন্তা করার মানেই হয় না। লামিয়া আর কিছু বলল না, চুপচাপ গাড়ির জানালা দিয়ে বাহিরের দৃশ্য দেখতে লাগলো। জান একটা গ্রাম্য এলাকায় গাড়ি থামালো। পিচঢালা সরু রাস্তা, রাস্তার দুধারে সারি সারি তালের গাছ আর চারিদিকে ধান। হয়তোবা মাসখানেক হলো ধানের চারা লাগানো হয়েছে। চারিদিকে সবুজ হয়ে আছে, একটা আলাদা সৌন্দর্য। আর সব কচি ধান গাছের আর একটা আলাদা সৌন্দর্য। এখানে নামো। এসে পড়েছি। লামিয়া জায়নের হাত ধরে গাড়ি থেকে নেমে চারিদিকে তাকালো। এত সুন্দর জায়গা, ঢাকায় যে এত সুন্দর জায়গা আছে তা তো জানা ছিল না। তুমি জানবে কেমন করে? তুমি তো সব সময় বই নিয়ে পড়ে থাকো, কখনো কি একটু বাইরে ঘুরে বেরিয়েছো? আচ্ছা চলো রেস্টুরেন্টে যাই। ভাসমান রেস্টুরেন্ট, পানিতে ভাসছে, বাতাসে হালকা হালকা দুলছে। দেখে মনে হচ্ছে দোলনায় দোল খাচ্ছে। এটা তো ভাসমান রেস্টুরেন্ট, কত সুন্দর দেখেন। তুমি দেখো, এখানে আমি প্রায়ই আসি। বেশিরভাগ ক্লায়েন্টের সাথে আমি এখানে মিটিং করি। জায়গাটা খুব নিরিবিলি আর প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগে। ও স্যার, আপনার বসার জায়গা ফাঁকা করে দিয়েছি, আপনি গিয়ে বসুন। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। জানের কথা শুনে সেখান থেকে চলে গেল।
জায়ান লামিয়াকে নিয়ে ছোট্ট কুড়ে ঘরের মধ্যে বসলো। কুড়ে ঘর? কথা বলো না, সামনের দিকে তাকিয়ে থাকো। জায়ানের কথা মতো লামিয়া আর কিছু না বলে চুপচাপ সামনের দিকে তাকিয়ে থাকলো। পশ্চিম আকাশে ধীরে সুস্থে সূর্য অস্ত গেল, আর সেই সূর্যাস্ত এক নব দম্পতি উপভোগ করছে। প্রকৃতির মাঝে সূর্যাস্ত দেখার মজাই আলাদা। এমন কোনো মানুষ নেই যে সূর্যাস্ত দেখতে পছন্দ করে না। সূর্যাস্ত দেখা শেষে দুজনে একসাথে খাওয়া দাওয়া করলো। বরং আজকে জায়ান লামিয়াকে খাইয়ে দিল। খাওয়া শেষে দুজনে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। নেমে পড়ো, আমরা চলে এসেছি। আপনি যাবেন না আমাদের বাসায়? না, আজকে যাব না, অন্য কোনো দিন যাব। ধন্যবাদ। কিসের জন্য ধন্যবাদ দিলেন শুনি মহারানী? আজকে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য। আমার জীবনে এত সুন্দর মুহূর্ত নেই বললেই চলে। আমার মহারানীকে যে আমি খুশি করতে পেরেছি এটাই অনেক আমার কাছে। জায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে হঠাৎ করে লামিয়া জায়ানের ঠোঁটে ছোট্ট একটা কিস করে তার গাড়ি থেকে বের হয়ে গেল। দৌড়ে যেতে যেতেই লামিয়া বলল, আজকে এই সুন্দর দিনটা উপহার দেওয়ার জন্য এটা আমার পক্ষ থেকে আপনার উপহার। আর অন্যদিকে বেচারা জায়ান শক খেয়ে আছে। বেশ কিছুক্ষণ লামিয়া যাওয়ার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে মুচকি এসে গাড়ি স্টার্ট দিল। কি হয়েছে আম্মু? সকাল সকাল এত চিল্লাচিল্লি করছো কেন? জামাই বাবাজি নাকি অ্যাক্সিডেন্ট করেছে? এতটুকু কথা যেন লামিয়ার সমস্ত পৃথিবী ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। লামিয়া কান্না করতে করতে বলল, কি বলছো আম্মু এগুলো? কালকে রাতেই তো উনি ঠিক ছিলেন। আম্মা, আপনি হাইপার হবেন না, আমরা এক্ষুনি যাব। জামাই বাবাজি ঠিক আছে। কিন্তু লামিয়ার সেদিকে কোনো খেয়াল নেই। সে তো কান্না করতে ব্যস্ত। সকলে মিলে জায়ানের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। লামিয়া বাড়ির পরা সাদামাটা 3 পিস পরে চলে এসেছে জায়ানদের বাড়িতে। গাড়ি থামা মাত্রই লামিয়া দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। ড্রয়িং রুমে প্রবেশ করতে তার মনে হলো সে তো এই বাড়ির কিছু চেনে না। একজন কাজের লোক লামিকে চিনতে পেরে জায়ানের রুমে নিয়ে গেল। লামিয়ার রুমের ভিতর প্রবেশ করতে দেখলো জায়ানের মাথায় ব্যান্ডেজ, বাম হাত আর ডান হাত পায়ে ব্যান্ডেজ। লামিয়া কোনো দিকে খেয়াল না করে জায়ানের বুকে ঝাঁপিয়ে পড়ল। লামিয়াকে দেখে হাওয়া চৌধুরী আর হানিফ চৌধুরী দুজনেই রুম থেকে বের হয়ে গেল। তাদেরকে আলাদা সময় দেওয়ার প্রয়োজন। দেখে দেখে আমার মহারানীকে দেখি। দেখো, আমার কিচ্ছু হয়নি, আমি ঠিক আছি। এতটুকু সময় কেটে কেটে চোখ মুখের কি হাল করেছো দেখো। আল্লাহ, এই মেয়েকে নিয়ে আর পারি না। এতটুকু ব্যথা পেয়েছেন? এত জায়গায় ব্যান্ডেজ করা, আপনার নিশ্চয়ই অনেক ব্যথা লাগছে। দেখে শুনে গাড়ি চালাবেন না। নিজের কথা না ভাবলেন না, আমার কথা তো একবার ভাববেন। আপনার কিছু হয়ে গেলে আমার কি হবে? জানেন আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার কি অবস্থা হয়েছিল? ওই সমস্ত দুনিয়া অন্ধকার হয়ে গেছিল। এইভাবে কষ্ট দিয়ে আমাকে আপনি কি শান্তি পান? আচ্ছা বাবা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য সরি, আর এমনটা হবে না। কিছুক্ষণ পর কাজের লোক এসে স্যুপ দিয়ে গেল জায়ানকে খাওয়ানোর জন্য। লামিয়া ধীরে ধীরে জায়ানকে খাইয়ে দিতে লাগলো। লামিয়া খাইয়ে দিচ্ছে আর জায়ান এক মনে লামিয়াকে দেখে যাচ্ছে। এমন সময় রুমে সকলে প্রবেশ করলো। এখন কেমন আছো বাবাজি? জি বাবা, আগের থেকে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ করে কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? দেখে শুনে গাড়ি চালাতে পারো না? সাবধানে গাড়ি চালাবে। আসলে বাবা অনেক তাড়াহুড়া ছিল তো বুঝতে পারিনি। তাড়াহুড়া থাকলেই যে গাড়ি তাড়াতাড়ি চালাতে হবে এমন কোনো মানে আছে? নিজের জীবন আগে, তারপরে অন্য সব চিন্তা ভাবনা করতে হবে। বেচা পড়ে গেছে মহা বিপদে। সে তো আসল ঘটনা বলতে পারছে না। কাউকে এটা জানালেই সবাই আরো বেশি চিন্তা করবে। বাবা তোমরা যাও, এখানে আমি কিছুদিন থাকবো। দুপুরে খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ পরে আফসানা আর আরিফুল খানে চলে যাওয়ার কথা উঠতেই লামিয়া আগে বলে দেয় উক্ত কথাটি। ভাই, ও যখন থাকতে চাইছে থাকুক না, ওর কোনো সমস্যা হবে না, আমরা দেখে রাখবো কে। আরিফুল খান আর কি বলবে, ছেলে মেয়ে তো বিয়ে হয়ে গেছে, থাকতে চাইলে তো আর না করতে পারবে না। তারপর ছেলেটার এই অবস্থা, স্ত্রী হিসেবে তার মেয়ের কর্তব্য ছেলেটার পাশে থাকা। তিনি শুধু এতটুকুই বললেন, ঠিক আছে মা, তুমি দেখে শুনে থেকো। আমরা গিয়ে ড্রাইভারের কাছে তো আমার প্রয়োজনীয় জিনিসপত্র পাঠিয়ে দেব, নিয়ে নিও। আর তাড়াতাড়ি চলে আসেন বাড়িতে। আপনি ছাড়া বাড়িটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। ইনশাল্লাহ। তারা দুজন চলে যেতেই এবার হাওয়া চৌধুরী রেগে হানিফ চৌধুরীকে কথা শোনাতে লাগলেন। আজকে তোমার জন্য আমার ছেলের এই অবস্থা। তোমার কোনো জিনিসটা অভাব পড়েছে, তোমাকে নেতা হয়ে থাকতে হবে। তুমি নেতা হয়েছো ভালো কথা, তোমাকে আমি কিছু বলিনি। তোমাকে আমি বারবার না করে দিয়েছি,
আমার ছেলেকে এই নেতার পেশায় না জড়াও। তোমার কারণে আমার ছেলের আজকে এই অবস্থা। আপনি রাগ করছেন কেন? আমার ছেলে একাই 100। কতখানি করতে পারে তা তো দেখলাম। তুমি আমার চোখের আড়ালে আমার ছেলেকে রাজনীতিতে জড়িয়ে দিয়েছো। রাজনীতি করতে হবে কেন? আমার ছেলে বিজনেস করছে, তাতে হয় না তুমি আমার ছেলেকে উস্কে দিয়েছো? না, আমি তোমার কোনো কথাই শুনবো না লামিয়া মা। জি আম্মু বলেন। তুমি আজকে এই বিষয় নিয়ে জায়ানের সাথে কথা বলবে। ও যেন রাজনীতিক বিষয়ে কোনো কথা না বলে। এখন কি করে তুমি ওকে এখান থেকে সরে আসাবে সেটা তোমার ব্যাপার। আমি হ্যাঁ, তুমি ওর অর্ধাঙ্গিনী। তোমার কথাই হবে শেষ কথা। আমি চেষ্টা করব। চেষ্টা করব নয়, বলো আমি পারবো। মনে থাকবে কথাটা? রাতের ডিনার শেষে লামিয়ার রুমে আসতে দেখলো জায়ান বই পড়ছে। লামিয়া কিছুক্ষণ আশেপাশে ঘুরঘুর করলো জায়ানের। এমন সময় জায়ান বলল, কিছু কি বলবে? এভাবে ঘুরঘুর করছো, কিছু বলার থাকলে বলো। আসলে দ্বিধাবোধ করছো কেন? আমি তো তোমার সব, বলো কি বলবে। আপনি রাজনীতির সাথে যুক্ত আছেন, কখনো তো আমাকে বলেননি। নিশ্চয়ই তোমার মাথায় এসব কথা আমার মামুনি ঢুকিয়েছে। বলেছেন বেশ ভালো হয়েছে, আমাকে তো কখনো আপনি এসব কথা বলেননি। আরে রাগ করছো কেন? আপনি যদি রাজনীতিকে ছেড়ে দিতে না পারেন তাহলে আর আমার সাথে কথা বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি আর রাজনীতিতে জড়াবো না। এবার খুশি? তোমাকে আমি কথা দিলাম। লামিয়া খুশি মনে যে জায়ানকে জড়িয়ে ধরলো। বেচারা লামিয়া বুঝলো না জায়ান তাকে শুধু মিথ্যা সান্ত্বনা দিল। জায়ান মনে মনে বলল, তোমার কথা আমি রাখতে পারবো না, তবে আমি আরও সতর্ক হয়ে যাব। আমার রাজনীতি সম্পর্কে কেউ যেন জানতে না পারে। তুমি কখনোই জানতে পারবে না আমি রাজনীতিতে আছি। দেখতে দেখতে কেটে গেছে একটা বছর। শীতের শেষে বসন্তের আগমন হয়েছে। চারিদিকে কোকিলের গান শোনা যাচ্ছে, যার দ্বারাই বোঝা যায় বসন্ত চলে এসেছে। সেদিনের সেই ঘটনার পরে লামিয়ার সেবা যত্নে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় জায়ান। আজকে লামিয়াকে অনুষ্ঠান করে নিয়ে এসেছে জায়ানদের বাড়িতে। লামিয়া বসে আছে জায়ানের রুমের ফুল সজ্জিত খাটে। এর আগেও সে অনেকবার এসেছে, কিন্তু আজকের অনুভূতিটা সম্পূর্ণ ভিন্ন। কিছুক্ষণ পরে খট করে দরজা খোলার আওয়াজ হলো। সাথে সাথে লামিয়া গুটিয়ে বসলো। যাওয়ার আগে ফ্রেশ হয়ে এসো, সারাদিন অনেক ধকল গেছে শরীরের উপর দিয়ে। জায়ানের কথা শুনে লামিয়া কিছু না বলে আলমারি থেকে একটা শাড়ি নিয়ে চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। লামিয়া ফ্রেশ হয়ে বের হতেই জায়ান ফ্রেশ হতে চলে গেল। জায়ান বের হয়ে দেখলো রুমে কেউ নেই, বারান্দার দরজা খোলা। জায়ান সেদিকে পা বাড়ালো। লামিয়া বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ পেটে হাতের ঠান্ডা স্পর্শ পেতেই চমকে উঠে নিজেকে সামলে নেয়। জায়ান লামিয়ার চুলের ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দেয়। হঠাৎ লামিয়া বলে ওঠে, আচ্ছা বারান্দাটা একদম ফাঁকা ফাঁকা, কোনো গাছ নেই। তুমি চলে এসেছো, এখন তোমার পছন্দ মতো গাছ লাগিয়ে নিও, তাহলে আর ফাঁকা ফাঁকা লাগবে না। দেখতে দেখতে 1.5 বছর হয়ে গেল, তাই না আমাদের বিয়ের? বিয়ের 1.5 বছর হলে কি হবে? আজকে তো আমাদের বাসর রাত। বলে জায়ান লামিয়াকে কোলে তুলে নিয়ে রুমে চলে আসলো। বিছানায় লামিয়াকে শুয়ে দিয়ে তার মুখের উপরে মুখ নিয়ে কিছুক্ষণ লামিয়ার সমস্ত মুখে চোখ বুলিয়ে নিল। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর যেন তার নেশা ধরে গেল। ধীরে ধীরে 4 ঠোঁট একসাথে হয়ে গেল। একে অপরের সাথে চুম্বনের প্রতিযোগিতায় লেগেছে। জায়ান ধীরে ধীরে যেন উন্মাদ হয়ে গেল। এই উন্মাদনায় শুধু লামিয়াই সামলাতে পারবে জায়ানকে। লামিয়ার হাত জায়ানের শার্টের বোতামে চলে গেল। জায়ান একটানে শার্ট খুলে ফেলে দিল মেঝেতে। স্পর্শগুলো ধীরে ধীরে গভীর থেকে গভীর হতে লাগলো। একসময় তাদের মধ্যকার সকল আবরণ সরে গেল। আবারও এক হতে লাগলো দুটি দেহ। তাদের এই নতুন জীবন সুখের হোক।